ওগো, এত বড় সত্যপ্রতিজ্ঞ যুধিষ্ঠির হলে সংসার চলে না। সতীশের এখন বয়স হয়েছে, তাকে জলপানি যা দাও তাতে ধার না করে তার চলে কি করে বলো দেখি। মন্মথ উত্তর দিল, যার যেরূপ সাধ্য তার চেয়ে চাল বড় করলে কারোরই চলে না, ফকিরেরও না, বাদশারও না। শুভেচ্ছা বন্ধুরা, এক রাশ শুভেচ্ছা আর ভালোবাসা। আমি অর্পিতা, আর আপনারা শুনছেন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, শুরুতেই একটা ছোট্ট অনুরোধ, এখনও যারা এক ব্যাগ গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলি, আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, উৎসাহ পাব এগিয়ে চলার। আর ইতিমধ্যেই যারা এক ব্যাগ গপ্প চ্যানেলটি আপন করে নিয়েছেন তাদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা। এক ব্যাগ গপ্প চ্যানেলে আপনি শুনতে পাবেন এমন কিছু ভালো লাগা গল্প, যে গল্পকে জড়িয়ে ধরে বাঁচা যায় আজীবন। আজ পড়ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত রচনা কর্মফল। গল্প পাঠ করছি আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন কভারম্যান অভিব্রত। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। গল্প শুরুর আগে আসুন চরিত্রদের সাথে পরিচয় করিয়ে দিই। সতীশ মন্মথ ও বিধুমুখীর একমাত্র সন্তান। সে মিস্টার ভাদুরীর মেয়ে নলিনীকে ভালোবাসে। সুকুমারী ও শশধর হলেন সতীশের মাসি ও মেশো। তারা বেশ অর্থবান। মিস্টার নন্দী সমাজের একজন অর্থবান মানুষ, তিনিও নলিনীকে পছন্দ করেন। সতীশের বাবা মন্মথ একজন আদর্শবান, ন্যায়নিষ্ঠ, নীতিবান মানুষ ছিলেন। তিনি নিজের কর্মফলে বিশ্বাসী ছিলেন। সতীশকে শিখিয়েছিলেন নিজের আয় বুঝে ব্যয় করতে হয়। সতীশের মা বিধুমুখী তাতে বাদ সেধেছিলেন। বিধুমুখী ভেবেছিলেন তাঁর বোন সুকুমারী ও ভগ্নিপতি শশধর তাদের বিপুল সম্পত্তি সতীশকেই দিয়ে যাবেন, কারণ তারা নিঃসন্তান ছিলেন। শেষ পর্যন্ত কি ঘটল জানতে হলে শুনুন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কালজয়ী গল্প কর্মফল। আজ সতীশের মাসি সুকুমারী এবং মেসোমশাই শশধরবাবু আসিয়াছেন। সতীশের মা বিধুমুখী ব্যস্ত সমস্তভাবে তাহাদের অভ্যর্থনায় নিযুক্ত। এসো দিদি, বসো। আজ কোন পুণ্যে রায়মশাইয়ের দেখা পাওয়া গেল। দিদি না আসলে তোমার আর দেখা পাবার জোটই নেই। শশধর বলিলেন, এতেই বুঝবে তোমার দিদির শাসন কিরকম কড়া, দিন রাত্রি চোখে চোখে রাখেন। সুকুমারী বলিলেন, তাই বটে, এমন রত্ন ঘরে রেখেও নিশ্চিন্ত মনে ঘুমোনো যায় না। বিধুমুখী বলিলেন, নাক ডাকার শব্দে। সুকুমারী হঠাৎ বলিলেন, সতীশ, ছি ছি, তুই এ কি কাপড় পরেছিস? তুই কি এই রকম ধুতি পরে স্কুলে যাস নাকি? বিধু, ওকে যে ফ্রকটা কিনে দিয়েছিলাম সে কি হলো? বিধুমুখী উত্তর দিলেন, সে ও কোন কালে ছিঁড়ে ফেলেছে। সুকুমারী বলিলেন, তা তো ছিঁড়বেই, ছেলে মানুষের গায়ে এক কাপড় কতদিন টেকে, তাই বলে কি আর নূতন ফ্রক তৈরি করাতে নেই? তোদের ঘরে সকলই অনাসৃষ্টি। বিধুমুখী নতমুখে উত্তর দিলেন, জানোই তো দিদি, তিনি ছেলের গায়ে সভ্য কাপড় দেখলেই আগুন হয়ে ওঠেন। আমি যদি না থাকতেম তো তিনি বোধহয় ছেলেকে দোলাই গায়ে দিয়ে কোমরে ঘুনসি পরিয়ে স্কুলে পাঠাতেন। মা গো, এমন সৃষ্টি ছাড়া পছন্দ কারও দেখিনি। সুকুমারী উত্তর দিলেন, মিছে না, এক বই ছেলে নয়, একে একটু সাজাতে গোজাতেও ইচ্ছে করে না, এমন বাপও তো দেখিনি। সতীশ, পরশু রবিবার আছে, তুই আমাদের বাড়ি যাস। আমি তোর জন্যে এক স্যুট কাপড় র্যামজের ওখান থেকে আনিয়ে রাখব।
আহা, ছেলে মানুষের কি শখ হয় না? সতীশ সঙ্গে সঙ্গে উত্তর দিল, এক সুটে আমার কি হবে মাসিমা? ভাদুড়ি সাহেবের ছেলে আমার সঙ্গে একসঙ্গে পড়ে, সে আমাকে তাদের বাড়িতে পিং পং খেলায় নিমন্ত্রণ করেছে। আমার তো সেরকম বাইরে যাবার মখমলের কাপড় নেই। শশধর উত্তর দিলেন, তেমন জায়গায় নিমন্ত্রণে না যাওয়াই ভালো সতীশ। সুকুমারী তৎক্ষণাৎ উত্তর দিলেন, আচ্ছা আচ্ছা, তোমার আর বক্তৃতা দিতে হবে না, ওর যখন তোমার মতো বয়স হবে তখন। শশধর বলিলেন, তখন ওকে বক্তৃতা দেবার অন্য লোক হবে, বৃদ্ধ মেশোর পরামর্শ শোনার অবসর হবে না। সুকুমারী বলিলেন, আচ্ছা মশাই, বক্তৃতা করবার অন্য লোক যদি তোমাদের ভাগ্যে না জুটত তবে তোমাদের কি দশা হতো বলো দেখি। শশধর বলিলেন, সে কথা বলে লাভ কি, সে অযথা কল্পনা করাই ভালো। সতীশ হঠাৎ বাইরের দিকে চাহিয়া বলিয়া উঠিল, না না, এখানে আনতে হবে না, আমি যাচ্ছি। বলিয়া সে বাহির হইয়া গেল। সুকুমারী বলিলেন, সতীশ ব্যস্ত হয়ে পালালো কেন বিধু? বিধুমুখী বলিলেন, থালায় করে তার জল খাবার আনছিল কি না, ছেলের তাই তোমাদের সামনে লজ্জা। সুকুমারী বলিলেন, আহা, বেচারার লজ্জা তো হতেই পারে। ও সতীশ, শোন শোন, তোর মেসোমশাই তোকে পেলেটির বাড়ি থেকে আইসক্রিম খাইয়ে আনবেন, তুই ওর সঙ্গে যা। ওগো, যাও না, ছেলে মানুষকে একটু। সতীশ বলিল, মাসিমা, সেখানে কি কাপড় পরে যাব? বিধুমুখী বলিলেন, কেন, তোর তো চাপকান আছে। সতীশ বলিল, সে বিশ্রী। সুকুমারী বলিলেন, আর যাই হোক বিধু, তোর ছেলে ভাগ্যে পৈতৃক পছন্দটা পায়নি, তাই রক্ষে। বাস্তবিক চাপকান দেখলেই খানসামা কিংবা যাত্রার দলের ছেলে মনে পড়ে, এমন অসভ্য কাপড় আর নেই। শশধর বলিলেন, এই কথাগুলো। সুকুমারী বলিল, চুপি চুপি বলতে হবে কেন, ভয় করতে হবে কাকে? মনমতো নিজের পছন্দ মতো ছেলেকে সাজ করাবেন, আর আমরা কথা কইতেও পাবো না। শশধর উত্তর দিল, সর্বনাশ, কথা বন্ধ করতে আমি বলি নে, কিন্তু সতীশের সামনে এই সমস্ত আলোচনা। সুকুমারী বলিলেন, আচ্ছা আচ্ছা, বেশ, তুমি ওকে পেলেটির ওখানে নিয়ে যাও। সতীশ বলিল, না মাসিমা, আমি সেখানে চাপকান পরে যেতে পারবো না। সুকুমারী হঠাৎ বলিয়া উঠিল, এই যে মন্মথবাবু আসছেন, এখনই সতীশকে নিয়ে বকাবকি করে ওকে অস্থির করে তুলবেন। ছেলে মানুষ, বাপের বকুনির চোটে ওর এক দণ্ড শান্তি নেই। আয় সতীশ, তুই আমার সঙ্গে আয়, আমরা পালাই। সুকুমারী সতীশকে লইয়া প্রস্থান করিল। মন্মথ প্রবেশ করিলেন। বিধুমুখী বলিলেন, সতীশ ঘড়ি ঘড়ি করে কয়দিন আমাকে অস্থির করে তুলেছিল। দিদি তাকে একটা রূপোর ঘড়ি দিয়েছেন, আমি আগে থাকতে বলে রাখলেম, তুমি আবার শুনলে রাগ করবে। মন্মথ উত্তর দিলেন, আগে থাকতে বলে রাখলেও রাগ করব। শশধর, সেই ঘড়িটি তোমাকে নিয়ে যেতে হবে ভাই। শশধর উত্তর দিলেন, তুমি তো আচ্ছা লোক, নিয়ে তো গেলেম, শেষকালে বাড়ি গিয়ে জবাবদিহি করবে কে? মন্মথ বলিলেন, না শশধর, ঠাট্টা নয়, আমি এসব ভালোবাসি নে। শশধর বলিলেন, ভালোবাসো না, কিন্তু সহ্যও করতে হয়। সংসারে এ কেবল তোমার একলারই পক্ষে বিধান নয়। মন্মথ উত্তর দিলেন, আমার নিজের সম্বন্ধে হলে আমি নিঃশব্দে সহ্য করতাম, কিন্তু ছেলেকে আমি মাটি করতে পারি না। যে ছেলে চাওয়া মাত্রই পায়, চাওয়ার পূর্বেই যার অভাবমোচন হতে থাকে, সে নিতান্ত দুর্ভাগা। ইচ্ছা দমন করতে না শিখে কেউ কোনো কালে সুখী হতে পারে না। বঞ্চিত হয়ে ধৈর্য রক্ষা করবার যে বিদ্যা, আমি তাই ছেলেকে দিতে চাই। ঘড়ি, ঘড়ির চেন জোগাতে চাইনে। শশধর উত্তর দিলেন, ভালো কথা, কিন্তু তোমার ইচ্ছা মাত্রেই তো সংসারের সমস্ত বাধা তখনই ধূলিসাৎ হবে না। সকলেরই যদি তোমার মতো সদ্বুদ্ধি থাকতো
তাহলে তো কথাই ছিল না। তা যখন নেই, তখন সাধু সংকল্পকেও গায়ের জোরে চালানো যায় না, ধৈর্য চাই। স্ত্রীলোকের ইচ্ছার একেবারে উল্টামুখে চলবার চেষ্টা করলে অনেক বিপদে পড়বে। তার চেয়ে পাশ কাটিয়ে একটু ঘুরে গেলে সুবিধা মতো ফল পাওয়া যায়। বাতাস যখন উল্টা বয়, জাহাজের পাল তখন আর করে রাখতে হয়, নইলে চলা অসম্ভব। মন্মথ উত্তর দিলেন, তাই বুঝি তুমি গৃহিণীর সকল কথাতেই সায় দিয়ে যাও? ভীরু। শশধর বলিলেন, তোমার মতো অসীম সাহস আমার নেই। যার ঘরকন্যার অধীনে 24 ঘন্টা বাস করতে হয়, তাকে ভয় না করব তো কাকে করব? নিজের স্ত্রীর সঙ্গে বীরত্ব করে লাভ কি? আঘাত করলেও কষ্ট, আঘাত পেলেও কষ্ট। তার চেয়ে তর্কের বেলায় গৃহিণীর মতকে সম্পূর্ণ অকাট্য বলে স্বীকার করে কাজের বেলায় নিজের মত চালানোই সৎ পরামর্শ। গোয়ার তুমি করতে গেলেই মুশকিল বাধে। মন্মথ বলিলেন, জীবন যদি সুদীর্ঘ হতো, তবে ধীরে সুস্থে তোমার মতে চলা যেত। পরমায়ু যে অল্প। শশধর বলিলেন, সেই জন্যই তো ভাই বিবেচনা করে চলতে হয়। সামনে একটা পাথর পড়লে যে লোক ঘুরে না গিয়ে সেটা ডিঙিয়ে পথ সংক্ষেপ করতে চায়, বিলম্ব তারই অদৃষ্টে আছে। কিন্তু তোমাকে এ সকল বলা বৃথা। প্রতিদিনই তো ঠেকছ, তবু যখন শিক্ষা পাচ্ছ না, তখন আমার উপদেশে ফল নেই। তুমি এমনিভাবে চলতে চাও যেন তোমার স্ত্রী বলে একটা শক্তির অস্তিত্ব নেই, অথচ তিনি যে আছেন সেই সম্বন্ধে তোমার লেশমাত্র সন্দেহ থাকবার কোনো কারণ দেখিনে। দাম্পত্য কলহে চৈব বহারম্বে লঘুক্রিয়া, শাস্ত্রে এইরূপ লেখে। কিন্তু দম্পতি বিশেষে ইহার ব্যতিক্রম ঘটে। অভিজ্ঞ ব্যক্তিরা তাহা অস্বীকার করেন না। মন্মথবাবুর সহিত তাহার স্ত্রীর মধ্যে মধ্যে যে বাদ প্রতিবাদ ঘটিয়া থাকে, তাহা নিশ্চয়ই কলহ। তবু তাহার আরম্ভ বহু নয়, তাহার ক্রিয়াও লঘু নহে। ঠিক অজাযুদ্ধের সঙ্গে তাহার তুলনা করা চলে না। কয়েকটি দৃষ্টান্ত দ্বারা এই কথার প্রমাণ হইবে। মন্মথবাবু কহিলেন, তোমার ছেলেটিকে যে বিলিতি পোশাক পরাতে আরম্ভ করেছ, সে আমার পছন্দ নয়। বিধু কহিলেন, পছন্দ বুঝি একা তোমারই আছে? আজকাল তো সকলেই ছেলেদের ইংরেজি কাপড় ধরিয়েছে। মন্মথ হাসিয়া কহিলেন, সকলের মতেই যদি চলবে, তবে সকলকে ছেড়ে একমাত্র আমাকেই বিবাহ করিলে কেন? বিধুমুখী বলিলেন, তুমি যদি কেবল নিজের মতেই চলবে, তবে একা না থেকে আমাকেই বা তোমার বিবাহ করবার দরকার কি ছিল? মন্মথ বলিলেন, নিজের মত চালাবার জন্যেও যে অন্য লোকের দরকার হয়। বিধুমুখী বলিলেন, নিজের বোঝা বহাবার জন্য ধোবার দরকার হয় গাধাকে, কিন্তু আমি তো আর। মন্মথ জিভ কাটিয়া কহিলেন, আরে রাম রাম, তুমি আমার সংসার মরুভূমির আরব ঘোড়া, কিন্তু সে প্রাণীবৃত্তান্তের তর্ক এখন থাক। তোমার ছেলেটিকে সাহেব করে তুলো না। বিধুমুখী বলিলেন, কেন করব না? তাকে কি চাষা করব? এই বলিয়া বিধু ঘর হইতে বাহির হইয়া গেলেন। বিধুর বিধবা যা পাশের ঘরে বসিয়া দীর্ঘশ্বাস ফেলিয়া মনে করিলেন, স্বামী স্ত্রীর বিরলে প্রেমালাপ হইয়া গেল। একদিন মন্মথ বলিলেন, ও কি, ও তোমার ছেলেটিকে কি মাখিয়েছ? বিধুমুখী বলিলেন, মূর্ছা যেও না, ভয়ানক কিছু নয়, একটুখানি এসেন্স মাত্র, তাও বিলিতি নয়, তোমাদের সাধের দিশি। মন্মথ বলিলেন, আমি তোমাকে বারবার বলেছি, ছেলেদের তুমি এই সমস্ত শৌখিন জিনিস অভ্যাস করাতে পারবে না। বিধুমুখী বলিলেন, আচ্ছা, যদি তোমার আরাম বোধ হয় তো কাল হতে কেরোসিন এবং ক্যাস্টর অয়েল মাখাবো। মন্মথ বলিলেন, সেও বাজে খরচ হবে। যেটা না হলেও চলে, সেটা না অভ্যাস করাই ভালো।
কেরোসিন, ক্যাস্টর অয়েল গায়ে মাথায় মাখা আমার মতে অনাবশ্যক। বিধুমুখী বলিলেন, তোমার মতে আবশ্যক জিনিস কটা আছে তা তো জানি না, গোড়াতেই আমাকে বোধহয় বাদ দিয়ে বসতে হয়। মন্মথ বলিলেন, তোমাকে বাদ দিলে যে বাদ প্রতিবাদ একেবারেই বন্ধ হবে, এতকালের দৈনিক অভ্যাস হঠাৎ ছাড়লে এই বয়সে হয়তো সহ্য হবে না। যাই হোক, এ কথা আমি তোমাকে আগে হতে বলে রাখছি, ছেলেটিকে তুমি সাহেব করো বা নবাব করো বা সাহেবী নবাবির খিচুড়ি পাকাও, তার খরচ আমি জোগাবো না। আমার মৃত্যুর পরে সে যা পাবে তাতে তার শখের খরচ কুলোবে না। বিধুমুখী বলিলেন, সে আমি জানি, তোমার টাকার উপরে ভরসা রাখলে ছেলেকে কোপনি পরানো অভ্যেস করতাম। বিধুর এই অবজ্ঞা বাক্যে মর্মাহত হইয়াও মন্মথ ক্ষণকালের মধ্যে সামলাইয়া লইলেন, কহিলেন, আমিও তা জানি, তোমার ভগ্নিপতি শশধরের পরেই তোমার ভরসা তো, তার সন্তান নেই বলে ঠিক করে বসে আছো, তোমার ছেলেকেই সে উইলে সমস্ত লিখে পড়ে দিয়ে যাবে। সেই জন্যেই যখন তখন ছেলেটাকে ফিরিঙ্গি সাজিয়ে এক গা গন্ধ মাখিয়ে তার মেশর আদর কারবার জন্য পাঠিয়ে দাও। আমি দারিদ্র্যের লজ্জা অনায়াসেই সহ্য করতে পারি, কিন্তু ধনী কুটুম্বের সোহাগ যাচনার লজ্জা আমার সহ্য হয় না। এ কথা মন্মথর মনে অনেক দিনই উদয় হইয়াছে, কিন্তু কথাটা কঠোর হইবে বলিয়া এই পর্যন্ত কখনো বলেন নাই। বিধু মনে করিতেন স্বামী তাহার গূঢ় অভিপ্রায় ঠিক বুঝিতে পারেন নাই, কারণ স্বামী সম্প্রদায় স্ত্রীর মনস্তত্ত্ব সম্বন্ধে অপরিসীম মূর্খ। কিন্তু মন্মথ যে বসিয়া বসিয়া তাহার চাল ধরিতে পারিয়াছেন, হঠাৎ জানিতে পারিয়া বিধুর পক্ষে মর্মান্তিক হইয়া উঠিল। মুখ লাল করিয়া বিধু কহিলেন, ছেলেকে মাসির কাছে পাঠালেও গায়ে সয় না, এত বড় মানি লোকের ঘরে আছি সে তো পূর্বে বুঝতে পারিনি। এমন সময় বিধবা যা প্রবেশ করিয়া কহিলেন, মেজ বউ, তোদের ধন্য, আজ 17 বৎসর হয়ে গেল, তবু তোদের কথা ফুরালো না, রাত্রে কুলায় না, শেষকালে দিনেও দুইজনে মিলে ফিসফিস। তোদের জীবের আগায় বিধাতা এত মধু দিনরাত্রি যোগান কোথা থেকে আমি তাই ভাবি। রাগ করো না ঠাকুরপো, তোমাদের মধুরালাপে ব্যাঘাত করব না। একবার কেবল 2 মিনিটের জন্য মেজ বউয়ের কাছ হতে সেলাইয়ের প্যাটার্নটা দেখিয়ে নিতে এসেছি। সতীশ জ্যাঠাইমার ঘরে প্রবেশ করিয়া বলিল, জ্যাঠাইমা। জ্যাঠাইমা বলিলেন, কি বাপ? সতীশ বলিল, আজ ভাদুরী সাহেবের ছেলেকে মা চা খাওয়াবেন, তুমি যেন সেখানে হঠাৎ গিয়ে পড়ো না। জ্যাঠাইমা বলিলেন, আমার যাবার দরকার কি সতীশ? সতীশ বলিল, যদি যাও তো তোমার এই কাপড়ে চলবে না, তোমাকে। জ্যাঠাইমা উত্তর দিলেন, সতীশ, তোর কোনো ভয় নেই, আমি এই ঘরেই থাকব, যতক্ষণ তোর বন্ধুর চা খাওয়া না হয় আমি বার হব না। সতীশ বলিল, জ্যাঠাইমা, আমি মনে করছি তোমার এই ঘরেই তাকে চা খাওয়াবার বন্দোবস্ত করব। এই বাড়িতে আমাদের যা ঠাসাঠাসি লোক, চা খাবার ডিনার খাবার মতো ঘর একটাও খালি পাবার জো নেই। মার শোবার ঘরে সিন্দুক ফিন্দুক কত কি রয়েছে, সেখানে কাউকে নিয়ে যেতে লজ্জা করে। জ্যাঠাইমা বলিলেন, আমার এখানেও তো অনেক জিনিসপত্র। সতীশ বলিল, ওগুলো আজকের মতো বার করে দিতে হবে, বিশেষত তোমার এই বঁটি চুপড়ি বারকোশগুলো কোথাও না লুকিয়ে রাখলে চলবে না। জ্যাঠাইমা বলিলেন, কেন বাবা, ওগুলোতে এত লজ্জা কিসের? তাদের বাড়িতে কি কুটনো কুটবার নিয়ম নেই? সতীশ বলিল, তা জানি নে জ্যাঠাইমা, কিন্তু চা খাবার ঘরে ওগুলো রাখা দস্তুর নয়। এই দেখলে নরেন ভাদুরী নিশ্চয়ই হাসবে, বাড়ি গিয়ে তার বোনদের কাছে গল্প করবে। জ্যাঠাইমা বলিলেন, শোনো একবার, ছেলের কথা শোনো, বঁটি চুপড়ি তো চিরকাল ঘরেই থাকে, তা নিয়ে গল্প করতে তো শুনিনি। সতীশ বলিল,
তোমাকে আর একটা কাজ করতে হবে জ্যাঠাইমা। আমাদের নন্দকে তুমি যেমন করে পারো এখানে ঠেকিয়ে রেখো। সে আমার কথা শুনবে না, খালি গায়ে ফস করে সেখানে গিয়ে উপস্থিত হবে। জ্যাঠাইমা বলিলেন, তাকে যেন ঠেকালেম, কিন্তু তোমার বাবা যখন খালি গায়ে। সতীশ উত্তর দিল, সে আমি আগেই মাসিমাকে গিয়ে ধরেছিলেম। তিনি বাবাকে আজ পিঠে খাবার নিমন্ত্রণ করেছেন। বাবা এ সমস্ত কিছুই জানেন না। জ্যাঠাইমা বলিলেন, বাবা সতীশ, যা মনে হয় করিস, কিন্তু আমার ঘরটাতে তোদের ওই খানা টানাগুলো। সতীশ বলিল, সে ভালো করে সাফ করিয়ে দেবক্ষণ। বলিয়া সতীশ চলিয়া গেল। পরের দিন সতীশ বিধুমুখীকে আসিয়া বলিল, মা, এমন করে তো চলে না। বিধুমুখী বলিলেন, কেন, কি হয়েছে? সতীশ বলিল, চাঁদনির কোট ট্রাউজার পরে আমার বার হতে লজ্জা করে। সেদিন ভাদুরী সাহেবের বাড়ি ইভিনিং পার্টি ছিল। কয়েকজন বাবু ছাড়া আর সকলেই ড্রেস স্যুট পরে গিয়েছিল। আমি সেখানে এই কাপড়ে গিয়ে ভারী অপ্রস্তুতে পড়েছিলাম। বাবা কাপড়ের জন্য যে সামান্য টাকা দিতে চান, তাতে ভদ্রতা রক্ষা হয় না। বিধুমুখী বলিলেন, জানো তো সতীশ, তিনি যা ধরেন তা কিছুতেই ছাড়েন না। কত টাকা হলে তোমার মনের মতো পোশাক হয় শুনি? সতীশ উত্তর দিল, একটা মর্নিং স্যুট আর একটা লাউঞ্জ স্যুটে 100 টাকার কাছাকাছি লাগবে। একটা চলনসই ইভিনিং ড্রেস 150 টাকার কমে কিছুতেই হবে না। বিধুমুখী বলিলেন, বলো কি সতীশ, এ তো 300 টাকার ধাক্কা। এত টাকা? সতীশ বলিল, মা, ওই তোমাদের দোষ। এক ফকিরি করতে চাও সে ভালো, আর যদি ভদ্র সমাজে মিশতে হয় তবে অমন টানাটানি করে চলে না। ভদ্রতা রাখতে গেলে তো খরচ করতে হবে, তার তো কোনো উপায় নেই। সুন্দরবনে পাঠিয়ে দাও না কেন, সেখানে ড্রেস কোটের দরকার হবে না। বিধুমুখী উত্তর দিলেন, তা তো জানি, কিন্তু আচ্ছা, তোমার মেশো তো তোমাকে জন্মদিনের উপহার দিয়ে থাকেন। এবারকার জন্য একটা নিমন্ত্রণের পোশাক তার কাছ হতে জোগাড় করে নাও না। কথায় কথায় তোমার মাসির কাছে একটু আভাস দিলেই হয়। সতীশ বলিল, সে তো অনায়াসেই পারি, কিন্তু বাবা যদি টের পান আমি মেশোর কাছ হতে কাপড় আদায় করেছি, তাহলে তো রক্ষা থাকবে না। বিধুমুখী বলিলেন, আচ্ছা, সে আমি সামলাতে পারব। সতীশ চলিয়া গেল। বিধুমুখী নিজের মনে বলিতে লাগিলেন, ভাদুরী সাহেবের মেয়ের সঙ্গে যদি সতীশের কোনো মতে বিবাহের জোগাড় হয়, তাহলেও আমি সতীশের জন্য অনেকটা নিশ্চিন্ত থাকতে পারি। ভাদুরী সাহেব ব্যারিস্টার মানুষ, বেশ 2-10 টাকা রোজগার করে। ছেলেবেলা হতেই তো সতীশ ওদের বাড়ি আনাগোনা করে। মেয়েটি তো আর পাষাণ নয়, নিশ্চয়ই আমার সতীশকে পছন্দ করবে। সতীশের বাপ তো আর এসব কথা একবার চিন্তাও করেন না, বলতে গেলে আগুন হয়ে ওঠেন। ছেলের ভবিষ্যতের কথা আমাকেই সমস্ত ভাবতে হয়। মিস্টার ভাদুরীর বাড়িতে টেনিস ক্ষেত্র। সতীশ সেখানে পৌঁছিল, কিন্তু হঠাৎ সেখানে টেনিস খেলা হইতেছে দেখিয়া সে পলাইতে উদ্যত হইল। নলিনী বলিল, ও কি সতীশ, পালাও কোথায়? সতীশ বলিল, তোমাদের এখানে টেনিস পার্টি জানতাম না, আমি টেনিস স্যুট পরে আসিনি, তাই। নলিনী বলিল, সকল গরুর তো এক রঙের চামড়া হয় না, তোমার না হয় অরিজিনাল বলেই নাম রটবে। আচ্ছা, আমি তোমার সুবিধা করে দিচ্ছি। মিস্টার নন্দী, আমার একটা অনুরোধ আছে। মিস্টার নন্দী উত্তর দিলেন, অনুরোধ কেন, হুকুম বলুন না, আমি আপনারই সেবার্থে। নলিনী বলিল, যদি একেবারে অসাধ্য বোধ না করেন তো আজকের মতো আপনারা সতীশকে মাপ করবেন। ইনি আজ টেনিস স্যুট পরে আসতে পারেননি, এত বড় শোচনীয় দুর্ঘটনা। মিস্টার নন্দী উত্তর দিলেন, আপনি ওকালতি করলে খুন, জাল, ঘর জ্বালানো মাপ করতে পারি। টেনিস স্যুট না পরে এলে যদি আপনার এত দয়া হয়, তবে আমার এই টেনিস স্যুটটা মিস্টার সতীশকে দান করে তার
এটাকে কি বলি? তোমার এটা কি স্যুট সতীশ? খিচুড়ি স্যুটই বলা যাক। তা আমি সতীশের এই খিচুড়ি স্যুটটা পরে রোজ এখানে আসব। আমার দিকে যদি স্বর্গের সমস্ত সূর্য চন্দ্র তারা অবাক হয়ে তাকিয়ে থাকে, তবু লজ্জা করব না। সতীশ, এই কাপড়টা দান করতে যদি তোমার আপত্তি থাকে, তবে তোমার দর্জির ঠিকানাটা আমাকে দিও। ফ্যাশনেবল ছাঁটের চেয়ে মিস ভাদুরীর দয়া অনেক মূল্যবান। নলিনী বলিলেন, শোনো শোনো সতীশ, শুনে রাখো, কেবল কাপড়ের ছাঁট নয়, মিষ্ট কথার ছাঁদও তুমি মিস্টার নন্দীর কাছে শিখতে পারো। এমন আদর্শ আর পাবে না। বিলাতে উনি ডিউক ডাচেস ছাড়া আর কারো সঙ্গে কথাও কননি। মিস্টার নন্দী, আপনাদের সময় বিলাতে বাঙালি ছাত্র কে ছিল? মিস্টার নন্দী বলিলেন, আমি বাঙালিদের সঙ্গে সেখানে মিশিনি। নলিনী বলিল, শুনছ সতীশ, রীতিমতো সভ্য হতে গেলে কত সাবধানে থাকতে হয়। তুমি বোধহয় চেষ্টা করলে পারবে। টেনিস স্যুট সম্বন্ধে তোমার যেরকম সূক্ষ্ম ধর্মজ্ঞান, তাতে আশা হয়। বলিয়া নলিনী অন্যত্র চলিয়া গেলেন। সতীশ দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মনে মনে বলিল, নেলিকে আজ পর্যন্ত বুঝতেই পারলেম না। আমাকে দেখে ও বোধহয় মনে মনে হাসে। আমারও মুশকিল হয়েছে। আমি কিছুতেই এখানে এসে সুস্থ মনে থাকতে পারিনে। কেবলই মনে হয় আমার টাইটা বুঝি কলারের উপরে উঠে গেছে। আমার ট্রাউজারে হাঁটুর কাছটায় হয়তো কুঁচকে আছে। নন্দীর মতো করে আমিও বেশ ওই রকম অনায়াসে স্ফূর্তির সঙ্গে। নলিনী পুনরায় আসিয়া বলিল, কি সতীশ, এখনো যে তোমার মনের খেদ মিটল না? টেনিস কর্তার শোকে তোমার হৃদয়টা যে বিদীর্ণ হয়ে গেল। হায় হায়, কর্তাহারা হৃদয়ের সান্ত্বনা জগতে কোথায় আছে দর্জির বাড়ি ছাড়া? সতীশ উত্তর দিল, আমার হৃদয়টার খবর যদি রাখতে, তবে এমন কথা আর বলতে না নেলি। নলিনী করতালি দিয়া বলিয়া উঠিল, বাহবা, মিস্টার নন্দীর দৃষ্টান্তে মিষ্ট কথার আমদানি এখনই শুরু হয়েছে। প্রশ্রয় পেলে অত্যন্ত উন্নতি হবে ভরসা হচ্ছে। এসো, একটু কেক খেয়ে যাবে। মিষ্ট কথার পুরস্কার মিষ্টান্ন। সতীশ বলিল, না, আজ আর খাবো না, আমার শরীরটা। নলিনী বলিল, সতীশ, আমার কথা শোনো। টেনিস কর্তার খেদে শরীর নষ্ট করো না। খাওয়া দাওয়া একেবারে ছাড়া ভালো নয়। কর্তা জিনিসটা জগতের মধ্যে সেরা জিনিস, সন্দেহ নেই, কিন্তু এই তুচ্ছ শরীরটা না হলে সেটা ঝুলিয়ে বেড়াবার সুবিধে হয় না। একদিন শশধর আসিয়া মন্মথকে বলিলেন, দেখো মন্মথ, সতীশের উপর তুমি বড় কড়া ব্যবহার আরম্ভ করেছ। এখন বয়স হয়েছে, এখন ওর প্রতি অতটা শাসন ভালো নয়। বিধুমুখী আসিয়া বলিলেন, বলো তো রায় মশাই, আমি তো ওকে কিছুতেই বুঝিয়ে পারলেম না। মন্মথ উত্তর দিলেন, দুটো অপবাদ এক মুহূর্তেই। একজন বললেন নির্দয়, আর একজন বললেন নির্বোধ। যার কাছে হতবুদ্ধি হয়ে আছি, তিনি যা বলেন সহ্য করতে রাজি আছি। তার ভগ্নী যা বললেন তার উপরেও কথা কব না, কিন্তু তাই বলে তার ভগ্নীপতি পর্যন্ত সহিষ্ণুতা চলবে না। আমার ব্যবহারটা কীরকম করা শুনি। শশধর বলিলেন, বেচারা সতীশের একটু কাপড়ের শখ আছে। ও 5 জায়গায় মিশতে আরম্ভ করেছে। ওকে তুমি চাঁদনির। মন্মথ বলিলেন, আমি তো চাঁদনির কাপড় পরতে বলিনি। ফিরিঙ্গি পোশাক আমার 2 চক্ষের বিষ। ধুতি চাদর চাপকান চোগা পড়ুক, কখনো লজ্জা পেতে হবে না। শশধর বলিলেন, দেখো মন্মথ, সতীশ যদি এই বয়সে শখ মিটিয়ে না নিতে পারে, তবে বুড়ো বয়সে খামোকা কি করে বসবে, সে আরও বদ দেখতে হবে। আর ভেবে দেখো, যেটাকে আমরা শিশুকাল হতেই সভ্যতা বলে শিখছি, তার আক্রমণ ঠেকাবে কি করে? মন্মথ উত্তর দিলেন,
যিনি সভ্য হবেন তিনি সভ্যতার মাল মশলা নিজের খরচেই যোগাবেন। যেদিক হতে তোমার সভ্যতা আসছে টাকাটা সেদিক হতে আসছে না, বরং এখান হতে সেই দিকেই যাচ্ছে। বিধুমুখী বলিলেন, রায়মশাই পেরে উঠবেন না, দেশের কথা উঠে পড়লে ওকে থামানো যায় না। শশধর বলিলেন, ভাই মন্মথ, ওসব কথা আমিও বুঝি, কিন্তু ছেলেদের আবদারও তো এড়াতে পারি নে। সতীশ ভাদুরী সাহেবের সঙ্গে যখন মেশামেশি করছে তখন উপযুক্ত কাপড় না থাকলে ও বেচারার বড় মুশকিল। আমি র্যাঙ্কিনের বাড়িতে ওর জন্য। ভৃত্য প্রবেশ করিল, বলিল, সাহেব বাড়ি হতে এই কাপড়ে এসে। মন্মথ বলিলেন, নিয়ে যা কাপড়, নিয়ে যা, এখনই নিয়ে যা। তাহার পর বিধুর প্রতি ফিরিয়া বলিলেন, দেখো, সতীশকে যদি এই কাপড় আমি পরতে দেখি তবে তাকে বাড়িতে থাকতে দেব না, মেসে পাঠিয়ে দেব, সেখানে সে আপন ইচ্ছা মতো চলতে পারবে। বলিয়া মন্মথ দ্রুত প্রস্থান করিলেন। শশধর বলিল, অবাক কাণ্ড। বিধু কাঁদিতে কাঁদিতে উত্তর দিল, রায়মশাই, তোমাকে কি বলবো, আমার বেঁচে সুখ নেই। নিজের ছেলের উপর বাপের এমন ব্যবহার কেউ কোথাও দেখেছে? শশধর উত্তর দিল, আমার প্রতি ব্যবহারটাও তো ঠিক ভালো হলো না। বোধহয় মন্মথর হজমের গোলমাল হয়েছে। আমার পরামর্শ শোনো, তুমি ওকে রোজ সেই একই ডাল ভাত খাইও না। ও যতই বলুক না কেন, মাঝে মাঝে মশলাওয়ালা রান্না না হলে মুখে রোচে না, হজমও হয় না। কিছুদিন ওকে ভালো করে খাওয়াও দেখি, তারপরে তুমি যা বলবে তাই শুনবে। এই সম্বন্ধে তোমার দিদি তোমার চেয়ে ভালো বোঝেন। বলিয়া শশধর প্রস্থান করিলেন। বিধুমুখী কাঁদিতে লাগিল। এমন সময় বিধবা যা ঘরে প্রবেশ করিলেন। আত্মগতভাবে বলিলেন, কখনো কান্না, কখনো হাসি, কত রকম যে সোহাগ তার ঠিক নেই, বেশ আছে। তাহার পর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, ও মেজ বউ, গোসা ঘরে বসেছিস? ঠাকুরপোকে ডেকে দি, মানভঞ্জনের পালা হয়ে যাক। নলিনী সতীশকে ডাকিয়া পাঠাইয়াছিল। নলিনী ও সতীশ বসিয়াছিল। নলিনী বলিল, সতীশ, আমি তোমাকে কেন ডেকে পাঠিয়েছি বলি, রাগ করো না। সতীশ বলিল, তুমি ডেকেছ বলে রাগ করব? আমার মেজাজ কি এতই বদ? নলিনী উত্তর দিল, না, ওসব কথা থাক। সকল সময়ই নন্দী সাহেবের চেলাগিরি করো না। বলো দেখি, আমার জন্মদিনে তুমি আমাকে অমন দামি জিনিস কেন দিলে? সতীশ বলিল, যাকে দিয়েছি তার তুলনায় জিনিসটার দাম কি এমনই বেশি? নলিনী উত্তর দিল, আবার ফের নন্দীর নকল। সতীশ বলিল, নন্দীর নকল সাধে করি, তার প্রতি যখন ব্যক্তি বিশেষের পক্ষপাত। নলিনী তৎক্ষণাৎ উত্তর দিল, তবে যাও, তোমার সঙ্গে আর আমি কথা কব না। সতীশ বলিল, আচ্ছা, মাপ করো, আমি চুপ করে শুনব। নলিনী বলিল, দেখো সতীশ, মিস্টার নন্দী আমাকে নির্বোধের মতো একটা দামি ব্রেসলেট পাঠিয়েছিলেন। তুমি অমনি নির্বুদ্ধিতার সুর চড়িয়ে তার চেয়ে দামি একটা নেকলেস পাঠাতে গেলে কেন? সতীশ বলিল, যে অবস্থায় লোকের বিবেচনা শক্তি থাকে না, সেই অবস্থাটা তোমার জানা নেই বলে তুমি রাগ করছো নেলি। নলিনী বলিল, আমার 7 জন্ম জেনে কাজ নেই, কিন্তু এই নেকলেস তোমাকে ফিরে নিয়ে যেতে হবে। সতীশ বলিল, ফিরে দেবে? নলিনী বলিল, দেব। বাহাদুরি দেখাবার জন্য যে দান, আমার কাছে সে দানের কোনো মূল্য নেই। সতীশ বলিল, তুমি অন্যায় বলছো নেলি। নলিনী বলিল, আমি কিছুই অন্যায় বলছি নে। তুমি যদি আমাকে একটি ফুল দিতে, আমি এর চেয়ে ঢের বেশি খুশি হতেম। তুমি যখন তখন প্রায়ই মাঝে মাঝেই আমাকে কিছু না কিছু দামি জিনিস পাঠাতে আরম্ভ করেছ। পাছে তোমার মনে লাগে বলে আমি এতদিন কিছুই বলিনি, কিন্তু ক্রমেই মাত্রা বেড়ে চলেছে, আর আমার চুপ করে থাকা উচিত নয়। এই নাও তোমার নেকলেস।
সতীশ বলিল, এই নেকলেস তুমি রাস্তায় টান মেরে ফেলে দাও, কিন্তু আমি এ কিছুতেই নেব না। নলিনী বলিল, আচ্ছা সতীশ, আমি তো তোমাকে ছেলেবেলা হতেই জানি, আমার কাছে ভাঁড়িও না। সত্য করে বলো, তোমার কি অনেক টাকা ধার হয়নি? সতীশ বলিল, কে তোমাকে বলেছে? নরেন বুঝি? নলিনী বলিল, কেউ বলেনি, আমি তোমার মুখ দেখেই বুঝতে পারি। আমার জন্যে তুমি এমন অন্যায় কেন করছো? সতীশ বলিল, সময় বিশেষে লোক বিশেষের জন্য মানুষ প্রাণ দিতে ইচ্ছা করে। আজকালকার দিনে প্রাণ দেবার অবকাশ খুঁজে পাওয়া যায় না। অন্তত ধার করবার দুঃখটুকু স্বীকার করবার যে সুখ, তাও কি ভোগ করতে দেবে না? আমার পক্ষে যা দুঃসাধ্য আমি তোমার জন্য তাই করতে চাই নেলি। একেও যদি তুমি নন্দী সাহেবের নকল বলো, তবে আমার পক্ষে মর্মান্তিক হয়। নলিনী বলিল, আচ্ছা, আমার যা করবার তা তো করেছ, তোমার সেই ত্যাগ স্বীকারটুকু আমি নিলেম। এখন এই জিনিসটা ফিরে নাও। সতীশ বলিল, ওটা যদি আমাকে ফিরিয়ে নিতে হয়, তবে ওই নেকলেসটা গলায় ফাঁস লাগিয়ে দম বন্ধ করে আমার পক্ষে মরা ভালো। নলিনী বলিল, দেনা তুমি শোধ করবে কি করে? সতীশ বলিল, মার কাছ হতে টাকা পাব। নলিনী বলিল, ছি ছি, তিনি মনে করবেন আমার জন্যই তার ছেলের দেনা হচ্ছে। সতীশ উত্তর দিল, সে কথা তিনি কখনোই মনে করবেন না, তার ছেলেকে তিনি অনেক দিন হতে জানেন। নলিনী বলিল, আচ্ছা, সে যাই হোক, তুমি প্রতিজ্ঞা করো, এখন হতে তুমি আমাকে দামি জিনিস দেবে না। বড় জোর ফুলের তোড়ার বেশি আর কিচ্ছু দিতে পারবে না। সতীশ বলিল, আচ্ছা, সেই প্রতিজ্ঞাই করলেম। নলিনী উত্তর দিল, যাক, এখন তবে তোমার গুরু নন্দী সাহেবের পাঠ আবৃত্তি করো, দেখি স্তুতিবাদ করবার বিদ্যা তোমার কতদূর অগ্রসর হলো। আচ্ছা, আমার এই কানের ডগা সম্বন্ধে কি বলতে পারো বলো, আমি তোমাকে 5 মিনিট সময় দিলেম। সতীশ বলিল, যা বলবো তাতে ডগাটুকু লাল হয়ে উঠবে। নলিনী বলিল, বেশ বেশ, ভূমিকাটা মন্দ হয়নি, আজকের মতো এইটুকু থাক, বাকিটুকু আর একদিন হবে, এখনই কান ঝাঁঝা করতে শুরু করেছে। বিধুমুখী ও মন্মথ কথা বলিতেছিল। বিধুমুখী বলিল, আমার উপর রাগ করো, যা করো, ছেলের উপর করো না, তোমার পায়ে ধরি, এবারকার মতো তার দেনাটা শোধ করে দাও। মন্মথ বলিল, আমি রাগারাগি করছি নে, আমার যা কর্তব্য তা আমাকে করতেই হবে। আমি সতীশকে বারবার বলেছি, দেনা করলে শোধবার ভার আমি নেব না, আমার সে কথার অন্যথা হবে না। বিধুমুখী বলিল, ওগো, এত বড় সত্যপ্রতিজ্ঞ যুধিষ্ঠির হলে সংসার চলে না। সতীশের এখন বয়স হয়েছে, তাকে জলপানি যা দাও তাতে ধার না করে তার চলে কি করে বলো দেখি? মন্মথ উত্তর দিল, যার যেরূপ সাধ্য তার চেয়ে চাল বড় করলে কারোরই চলে না, ফকিরেরও না, বাদশারও না। বিধুমুখী বলিল, তবে কি ছেলেকে জেলে যেতে হবে? মন্মথ বলিল, সে যদি যাবার আয়োজন করে এবং তোমরা যদি তার জোগাড় দাও, তবে আমি ঠেকিয়ে রাখব কি করে? মন্মথ চলিয়া গেল। শশধর প্রবেশ করিল। শশধর বলিল, আমাকে এই বাড়িতে দেখলে মন্মথ ভয় পায়, ভাবে কালো কর্তা ফরমাস দেবার জন্য ফিতা হাতে তার ছেলের গায়ের মাপ নিতে এসেছি, তাই কদিন আসিনি। আজ তোমার চিঠি পেয়ে শুকু কান্নাকাটি করে আমাকে বাড়ি ছাড়া করেছে। বিধুমুখী বলিল, দিদি আসেননি? শশধর বলিল, তিনি এখনই আসবেন, ব্যাপারটা কি? বিধুমুখী বলিলেন, সবই তো শুনেছ, এখন ছেলেটাকে জেলে না দিলে ওর মন সুস্থির হচ্ছে না। র্যাঙ্কিন হারমানের পোশাক তার পছন্দ হলো না, জেলখানার কাপড়টাই বোধহয় তার মতে বেশ সুসভ্য। শশধর বলিল, আর যাই বলো, মন্মথকে বোঝাতে যেতে আমি পারবো না, তার কথা আমি বুঝি নে, আমার কথাও সে বোঝে না শেষকালে। বিধুমুখী বলিল,
সে কি আমি জানি নে? তোমরা তো তাঁর স্ত্রী নও যে মাথা হেঁট করে সমস্তই সহ্য করবে। কিন্তু এখন এই বিপদ ঠেকাই কি করে? শশধর বলিল, তোমার হাতে কি কিছুই? বিধুমুখী বলিল, কিছুই নেই। সতীশের ধার সূত্রে আমার প্রায় সমস্ত গহনাই বাঁধা পড়েছে, হাতে কেবল বালা জোড়া আছে। সতীশ প্রবেশ করিল। শশধর সতীশকে বলিলেন, কি সতীশ, খরচপত্র বিবেচনা করে করো না, এখন কি মুশকিলে পড়েছ দেখো দেখি। সতীশ বলিল, মুশকিল তো কিছুই দেখিনে। শশধর বলিল, তবে হাতে কিছু আছে বুঝি, ফাঁস করনি? সতীশ বলিল, কিছু তো আছেই। শশধর বলিল, কত? সতীশ বলিল, আফিম কিনবার মতো। বিধু কাঁদিয়া উঠিয়া বলিল, সতীশ, ও কি কথা তুই বলিস? আমি অনেক দুঃখ পেয়েছি, আমাকে আর দগ্ধাস নে। শশধর বলিল, ছি ছি সতীশ, এমন কথা যদি বা কখনো মনে আসে, তবু কি মার সামনে উচ্চারণ করা যায়? বড় অন্যায় কথা। এমন সময় সুকুমারী প্রবেশ করিলেন। বিধুমুখী সুকুমারীকে বলিলেন, দিদি, সতীশকে রক্ষা করো, ও কোন দিন কি করে বসে আমি তো ভয়ে বাঁচি নে। ও যা বলে শুনে আমার গা কাঁপে। সুকুমারী বলিল, ও আবার কি বলে? বিধুমুখী উত্তর দিল, বলে কিনা আফিম কিনে আনবে। সুকুমারী বলিল, কি সর্বনাশ! সতীশ, আমার গা ছুঁয়ে বল, এমন কথা মনেও আনবি নে। চুপ করে রইলি যে? লক্ষ্মী বাপ আমার, তোর মা মাসির কথা মনে করিস। সতীশ বলিল, জেলে বসে মনে করার চেয়ে এই সমস্ত হাস্যকর ব্যাপার জেলের বাইরে চুকিয়ে ফেলাই ভালো। সুকুমারী বলিল, আমরা থাকতে তোকে জেলে কে নিয়ে যাবে? সতীশ বলিল, পেয়াদা। সুকুমারী বলিল, আচ্ছা, সে দেখব কত বড় পেয়াদা। ওগো, এই টাকাটা ফেলে দাও না, ছেলে মানুষকে কেন কষ্ট দেওয়া? শশধর বলিল, টাকা ফেলে দিতে পারি, কিন্তু মন্মথ আমার মাথায় ইঁট ফেলে না মারে। সতীশ বলিল, মেসোমশাই, সে ইঁট তোমার মাথায় পৌঁছবে না, আমার ঘাড়ে পড়বে। একে এক্সামিনে ফেল করেছি, তার উপরে দেনা, এর উপরে জেলে যাবার এত বড় সুযোগটা যদি মাটি হয়ে যায়, তবে বাবা আমার সেই অপরাধ মাপ করবেন না। বিধুমুখী বলিল, সত্যি দিদি, সতীশ মেশোর টাকা নিয়েছে শুনলে তিনি বোধহয় ওকে বাড়ি হতে বার করে দেবেন। সুকুমারী বলিল, তা দিন না, আর কি কোথাও বাড়ি নেই নাকি? ও বিধু, সতীশকে তুই আমাকেই দিয়ে দে তো, আমার তো ছেলে পুলে নেই, আমি না হয় ওকেই মানুষ করি, কি বলো গো? শশধর বলিল, সে তো ভালোই, কিন্তু সতীশ যে বাঘের বাচ্চা, ওকে টানতে গেলে তার মুখ থেকে প্রাণ বাঁচানো দায় হবে। সুকুমারী বলিল, বাঘ মশাই তো বাচ্চাটিকে জেলের পেয়াদার হাতেই সমর্পণ করে দিয়েছেন, আমরা যদি তাকে বাঁচিয়ে নিয়ে যাই, এখন তো তিনি কোনো কথা বলতে পারবেন না। শশধর বলিল, বাঘিনী কি বলেন, বাচ্চাই বা কি বলে? সুকুমারী বলিল, যা বলে সে আমি জানি, সে কথা আর জিজ্ঞাসা করতে হবে না, তুমি এখন দেনাটা শোধ করে দাও। বিধুমুখী বলিল, দিদি। সুকুমারী বলিল, আর দিদি দিদি করে কাঁদতে হবে না, চল তোর চুল বেঁধে দি। এমন ছিরি করে তোর ভগ্নিপতির সামনে বার হতে লজ্জা করে না? শশধর ছাড়া সকলেই চলিয়া গেলেন। মন্মথ প্রবেশ করিলেন। শশধর মন্মথকে বলিলেন, মন্মথ ভাই, তুমি একটু বিবেচনা করে দেখো। মন্মথ বলিলেন, বিবেচনা না করে তো আমি কিছুই করি না। শশধর বলিলেন, তবে দোহাই তোমার, বিবেচনা একটু খাটো করো, ছেলেটাকে কি জেলে দেবে? তাতে কি ওর ভালো হবে? মন্মথ বলিল, ভালো মন্দর কথা কেউই শেষ পর্যন্ত ভেবে উঠতে পারে না। আমি মোটামুটি এই বুঝি যে বারবার সাবধান করে দেওয়ার পরও যদি কেউ অন্যায় করে, তবে তার ফল ভোগ হতে
তাকে কৃত্রিম উপায়ে রক্ষা করা কারও উচিত হয় না। আমরা যদি মাঝে পড়ে ব্যর্থ করে না দিতেম, তবে প্রকৃতির কঠিন শিক্ষায় মানুষ যথার্থ মানুষ হয়ে উঠতে পারত। শশধর বলিল, প্রকৃতির কঠোর শিক্ষাই যদি একমাত্র শিক্ষা হতো, তবে বিধাতা বাপ মায়ের মনে স্নেহটুকু দিতেন না। মন্মথ, তুমি যে দিনরাত কর্মফল কর্মফল করো, আমি তা সম্পূর্ণ মানি না। প্রকৃতি আমাদের কাছ হতে কর্মফল কড়ায় গণ্ডায় আদায় করে নিতে চায়, কিন্তু প্রকৃতির উপরে যদি কর্তা আছেন, তিনি মাঝে পড়ে তার অনেকটাই মকুব করে দিয়ে থাকেন। নইলে কর্মফলের দেনা সূত্তে সূত্তে আমাদের অস্তিত্ব পর্যন্ত বিকিয়ে যেত। বিজ্ঞানের হিসাবে কর্মফল সত্য, কিন্তু বিজ্ঞানের উপরেও বিজ্ঞান আছে। সেখানে প্রেমের হিসাবে ফলাফল সমস্ত অন্য রকম। কর্মফল নৈসর্গিক, মার্জনাটা তার উপরের কথা। মন্মথ বলিল, যিনি অনৈসর্গিক মানুষ, তিনি যা খুশি করবেন। আমি অতি সামান্য নৈসর্গিক, আমি কর্মফল শেষ পর্যন্তই মানি। শশধর বলিল, আচ্ছা, আমি যদি সতীশের দেনা শোধ করে তাকে খালাস করি, তুমি কি করবে? মন্মথ বলিল, আমি তাকে ত্যাগ করব। দেখো, সতীশকে আমি যেভাবে মানুষ করতে চেয়েছিলাম, প্রথম হতেই বাধা দিয়ে তোমরা তা ব্যর্থ করেছ। একদিক হতে সংযম আর একদিক হতে প্রশ্রয় পেয়ে সে একেবারে নষ্ট হয়ে গেছে। ক্রমাগতই ভিক্ষা পেয়ে যদি তার সম্মানবোধ এবং দায়িত্ববোধ চলে যায়, যে কাজের যে পরিণাম, তোমরা যদি মাঝে পড়ে কিছুতেই তাকে তা বুঝতে না দাও, তবে তার আশা আমি ত্যাগ করলেম। তোমাদের মতেই তাকে মানুষ করো। দুই নৌকায় পা দিয়েই তার বিপদ ঘটেছে। শশধর বলিল, ও কি কথা বলছো মন্মথ? তোমার ছেলে? মন্মথ বলিল, দেখো শশধর, নিজের প্রকৃতি ও বিশ্বাস মতেই নিজের ছেলেকে আমি মানুষ করতে পারি, অন্য কোনো উপায় তো জানি না। যখন নিশ্চয় দেখছি তা কোনো মতেই হবার নয়, তখন পিতার দায়িত্ব আমি আর রাখব না। আমার যা সাধ্য তার বেশি আমি করতে পারব না। বলিয়া মন্মথ চলিয়া গেলেন। শশধর বলিল, কি করা যায়? ছেলেটাকে তো জেলে দেওয়া যায় না। অপরাধ মানুষের পক্ষে যত সর্বনেশেই হোক, জেলখানা তার চেয়ে ঢের বেশি। নলিনীর পিতা মাতা মিস্টার ভাদুরী এবং ভাদুরী জায়া বসিয়াছিলেন। ভাদুরী জায়া বলিলেন, শুনেছ, সতীশের বাপ হঠাৎ মারা গেছে। মিস্টার ভাদুরী বলিলেন, হ্যাঁ, সে তো শুনেছি। ভাদুরী জায়া বলিলেন, সে যে সমস্ত সম্পত্তি হাসপাতালে দিয়ে গেছে, কেবল সতীশের মার জন্য জীবিতকাল পর্যন্ত ৭৫ টাকা মাসোহারা বরাদ্দ করে গেছে। এখন কি করা যায়? ভাদুরী বলিল, এত ভাবনা কেন তোমার? ভাদুরী জায়া বলিল, বেশ লোক যা হোক তুমি, তোমার মেয়ে যে সতীশকে ভালোবাসে, সেটা বুঝি তুমি দুই চক্ষু মেলে দেখতে পাও না? তুমি তো ওদের বিবাহ দিতেও প্রস্তুত ছিলে, এখন উপায় কি করবে? মিস্টার ভাদুরী বলিল, আমি তো মন্মথর টাকার উপর বিশেষ নির্ভর করিনি। ভাদুরী জায়া বলিল, তবে কি ছেলেটির চেহারার উপরেই নির্ভর করে বসেছিলে? অন্ন বস্ত্রটা বুঝি অনাবশ্যক? মিস্টার ভাদুরী বলিল, সম্পূর্ণ আবশ্যক। যিনি যাই বলুন, ওর চেয়ে আবশ্যক আর কিছুই নেই। সতীশের একটি মেশো আছে, বোধহয় জানো। ভাদুরী জায়া বলিল, মেশো তো ঢের লোকেরই থাকে, তাতে ক্ষুধা শান্তি হয় না। ভাদুরী বলিল, এই মেশোটি আমার মক্কেল, অগাধ টাকা, ছেলেপুলে কিছুই নেই, বয়সও নিতান্ত অল্প নয়। সে তো সতীশকেই পোষ্যপুত্র নিতে চায়। ভাদুরী জায়া বলিল, মেশোটি তো ভালো, তা চটপট নিক না, তুমি একটু তাড়া দাও না। ভাদুরী বলিল, তাড়া আমাকে দিতে হবে না,
তার ঘরের মধ্যেই একটি তাড়া দেবার লোক আছে। সবই প্রায় ঠিকঠাক। এখন কেবল একটা আইনের খটকা উঠেছে, এক ছেলেকে পোষ্যপুত্র লওয়া যায় কিনা। তাছাড়া সতীশের আবার বয়স হয়ে গেছে। ভাদুরী জায়া বলিল, আইন তো তোমাদের হাতে, তোমরা চোখ বুজে একটা বিধান দিয়ে দাও না। ভাদুরী বলিল, ব্যস্ত হইও না, পোষ্যপুত্র না নিলেও অন্য উপায় আছে। ভাদুরী জায়া বলিল, আমাকে বাঁচালে? আমি ভাবছিলেম সম্বন্ধ ভাঙি কি করে। আবার আমাদের নেলি যে কিরকম জেদালো মেয়ে, সে যে কি করে বসতো বলা যায় না। কিন্তু তাই বলে গরিবের হাতে তো মেয়ে দেওয়া যায় না। ওই দেখো, তোমার মেয়ে কেঁদে চোখ ফুলিয়েছে। কাল যখন খেতে বসেছিল এমন সময় সতীশের বাপ মরার খবর পেল, অমনি তখনই উঠে চলে গেল। ভাদুরী বলিল, কিন্তু নেলি যে সতীশকে ভালোবাসে সে তো দেখে মনে হয় না। ও তো সতীশকে নাকের জলে চোখের জলে করে। আমি আরও মনে করতাম নন্দীর উপরেই ওর বেশি টান। ভাদুরী জায়া বলিল, তোমার মেয়েটির ওই স্বভাব, সে যাকে ভালোবাসে তাকেই জ্বালাতন করে। দেখো না, বিড়াল ছানাটিকে নিয়ে কি কাণ্ডটাই না করে। কিন্তু আশ্চর্য এই, তবু তো ওকে কেউ ছাড়তে চায় না। নলিনী প্রবেশ করিয়া বলিল, মা, একবার এই সতীশবাবুর বাড়ি যাবে না? তার মা বোধহয় খুব কাতর হয়ে পড়েছেন। বাবা, আমি একবার তার কাছে যেতে চাই। কয়েক বছর পর সুকুমারীর বাড়ি সতীশ ও বিধুমুখী বসিয়া কথা বলিতেছিল। সতীশ বলিল, মা, এখানে আমি যে কত সুখে আছি সে তো আমার কাপড় চোপড় দেখেই বুঝতে পারো। কিন্তু মেসোমশাই যতক্ষণ না আমাকে পোষ্যপুত্র গ্রহণ করেন ততক্ষণ নিশ্চিন্ত হতে পারছি নে। তুমি যে মাসোহারা পাও, আমার তো তাতে কোনো সাহায্য হবে না। অনেক দিন হতে নেব নেব করেও আমাকে পোষ্যপুত্র নিচ্ছেন না। বোধহয় ওদের মনে মনে সন্তান লাভের আশা এখনো আছে। বিধুমুখী হতাশভাবে বলিলেন, সে আশা সফল হয় বা সতীশ? সতীশ বলিয়া উঠিল, হ্যাঁ, বলো কি মা? বিধুমুখী বলিলেন, লক্ষণ দেখে তাই তো বোধ হয়। সতীশ বলিল, লক্ষণ অমন অনেক সময় ভুলও তো হয়। বিধুমুখী বলিলেন, না, ভুল নয় সতীশ, এবার তোর ভাই হবে। সতীশ বলিল, কি যে বলো মা, তার ঠিক নেই। ভাই হবেই বা কে বললে? বোন হতে পারে না বুঝি? বিধুমুখী বলিলেন, দিদির এই চেহারা যেরকম হয়ে গেছে নিশ্চয়ই তার মেয়ে হবে না, ছেলেই হবে। তাছাড়া ছেলেই হোক মেয়েই হোক আমাদের পক্ষে সমানই। সতীশ বলিল, এত বয়সের প্রথম ছেলে, ইতিমধ্যে অনেক বিঘ্ন ঘটতে পারে। বিধুমুখী বলিলেন, সতীশ, তুই চাকরির চেষ্টা কর। সতীশ বলিল, অসম্ভব, পাশ করতে পারিনি। তাছাড়া চাকরি করবার অভ্যাস আমার একেবারে গেছে। কিন্তু যাই বলো মা, এ ভারী অন্যায়। আমি তো এতদিনে বাবার সম্পত্তি পেতেম, তার থেকে বঞ্চিত হলেম। তারপরে যদি আবার। বিধুমুখী বলিলেন, অন্যায় নয়তো কি সতীশ? এদিকে তোকে ঘরে এনেছেন, ওদিকে আবার ডাক্তার ডাকিয়ে ওষুধও খাওয়া চলছে। নিজের বোনপোর সঙ্গে এ কীরকম ব্যবহার? শেষকালে দয়াল ডাক্তারের ওষুধ তো খেটে গেল। অস্থির হোসনে সতীশ, এক মনে ভগবানকে ডাক। তার কাছে কোনো ডাক্তারই লাগে না। তিনি যদি। সতীশ বলিল, আহা, তিনি যদি এখনো সময় আছে। মা, এদের প্রতি আমার কৃতজ্ঞ থাকা উচিত। কিন্তু যেরকম অন্যায় হলো সে ভাব রক্ষা করা শক্ত হয়ে উঠেছে। ঈশ্বরের কাছে এদের একটা দুর্ঘটনা না প্রার্থনা করে থাকতে পারছি নে। তিনি দয়া করে যেন। বিধুমুখী বলিলেন, আহা, তাই হোক, নইলে তোর উপায় কি হবে সতীশ? আমি তাই ভাবি। হে ভগবান, তুমি যেন। সতীশ বলিল, এ যদি না হয় তবে ঈশ্বরকে আমি আর মানব না।
কাগজে নাস্তিকতা প্রচার করব। বিধুমুখী বলিলেন, আরে চুপ চুপ, এমন কথা মুখে আনতে নেই। তিনি দয়াময়, তার দয়া হলে কি না ঘটতে পারে। সতীশ, তুই আজ এত ফিটফাট সাজ করে কোথায় চলেছিস? উঁচু কলার পরে মাথা যে আকাশে গিয়ে ঠেকল, ঘাড় হেঁট করবি কি করে? সতীশ বলিল, এমনি করে কলারের জোরে যতদিন মাথা তুলে চলতে পারি চলব, তারপরে ঘাড় হেঁট করবার দিন যখন আসবে তখন এগুলো ফেলে দিলেই চলবে। বিশেষ কাজ আছে মা, চললেম, কথাবার্তা পরে হবে। সতীশ প্রস্থান করিল। বিধুমুখী নিজের মনেই বলিয়া চলিলেন, কাজ কোথায় আছে তা আমি জানি। মা গো, ছেলের আর তর্স হয় না, এই বিবাহটা ঘটবেই। আমি জানি আমার সতীশের অদৃষ্ট খারাপ নয়। প্রথমে বিঘ্ন যতই ঘটুক, শেষকালটাই ওর ভালো হয়ই, এ আমি বরাবর দেখে আসছি। না হবেই বা কেন? আমি তো জ্ঞাতসারে কোনো পাপ করিনি। আমি তো সতী স্ত্রী ছিলাম, সেই জন্য আমার খুব বিশ্বাস হচ্ছে দিদির এবারে। সুকুমারী সতীশকে ডাকিয়া বলিলেন, সতীশ। সতীশ বলিল, কি মাসিমা? সুকুমারী বলিল, কাল যে তোমাকে খোকার কাপড় কিনে আনবার জন্য এত করে বললেম, অপমান বোধ হলো বুঝি? সতীশ বলিল, অপমান কিসের মাসিমা? কাল ভাদুড়ি সাহেবের ওখানে আমার নিমন্ত্রণ ছিল, তাই। সুকুমারী বলিলেন, ভাদুড়ি সাহেবের ওখানে তোমার এত ঘন ঘন যাতায়াতের দরকার কি? তা তো ভেবে পাইনে। তারা সাহেব মানুষ। তোমার মতো অবস্থার লোকের কি তাদের সঙ্গে বন্ধুত্ব করা সাজে? আমি তো শুনলেম তোমাকে তারা আজকাল পৌঁছে না, তবু বুঝি ওই রঙিন টাইয়ের ওপর টাইরিং পরে বিলাতি কার্তিক সেজে তাদের ওখানে আনাগোনা করতেই হবে? তোমার কি একটুও সম্মানবোধ নেই? তাই যদি থাকবে, তবে কি কাজকর্মের কোনো চেষ্টা না করে এখানে এমন করে পড়ে থাকতে? তার উপরে আবার একটা কাজ করতে বললে মনে মনে রাগ করা হয়, পাছে ওকে কেউ বাড়ির সরকার মনে করে ভুল করে। কিন্তু সরকারও তো ভালো, সে খেটে উপার্জন করে খায়। সতীশ বলিল, মাসিমা, আমি হয়তো তাও পারতাম, কিন্তু তুমিই তো। সুকুমারী বলিলেন, তাই বটে, জানি শেষকালে আমারই দোষ হবে। এখন বুঝছি তোমার বাপ তোমাকে ঠিক চিনতেন, তাই তোমাকে এমন করে শাসনে রেখেছিলেন। আমি আরও ছেলে মানুষ বলে দয়া করে তোমাকে ঘরে স্থান দিলেম, জেল থেকে বাঁচালেম, শেষকালে আমারই দোষ হলো? একেই বলে কৃতজ্ঞতা। আচ্ছা, আমারই না হয় দোষ হলো, তবু যে কদিন এখানে আমাদের অন্ন খাচ্ছ, দরকার মতো দুটো কাজই না হয় করে দিলে। এমন কি কেউ করে না? এতে কি অত্যন্ত অপমান বোধ হয়? সতীশ বলিল, কিছু না কিছু না, কি করতে হবে বলো, আমি এখনই করছি। সুকুমারী বলিলেন, খোকার জন্য 7.5 গজ রেনবো সিল্ক চাই, আর একটা সেলার স্যুট। শোনো শোনো, ওর মাপটা নিয়ে যেও, জুতো চাই। সতীশ প্রস্থান করিতে উদ্যত হইলে সুকুমারী বলিলেন, আরে অত ব্যস্ত হচ্ছ কেন? সবগুলো ভালো করে শুনেই যাও। আজও বুঝি ভাদুড়ি সাহেবের রুটি বিস্কুট খেতে যাবার জন্য প্রাণ ছটফট করছে? খোকার জন্যে স্ট্র হ্যাট এনো, আর তার রুমালও 1 ডজন চাই। সতীশ প্রস্থান করিল। তাহাকে পুনরায় ডাকিয়া সুকুমারী বলিলেন, শোনো সতীশ, আর একটা কথা আছে। শুনলাম তোমার মেশোর কাছ হতে তুমি নূতন স্যুট কিনবার জন্য আমাকে না বলে টাকা চেয়ে নিয়েছ। যখন নিজের সামর্থ্য হবে তখন যত খুশি সাহেবিয়ানা করো, কিন্তু পরের পয়সায় ভাদুড়ি সাহেবদের তাক লাগিয়ে দেবার জন্য মেশোকে ফতুর করে দিও না। সে টাকাটা আমাকে ফেরত দিও, আজকাল আমাদের বড় টানাটানির সময়। সতীশ বলিল, আচ্ছা, এনে দিচ্ছি। সুকুমারী বলিল, এখন তুমি দোকানে যাও, সেই টাকা দিয়ে কিনে বাকিটা ফেরত দিও, একটা হিসেব রাখতে ভুলো না যেন। শোনো সতীশ, এই কটা জিনিস কিনতে আবার যেন 2.5 টাকা গাড়ি ভাড়া লাগিয়ে বসো না।
ওই জন্যে তোমাকে কিছু আনতে বলতে ভয় করে। 2 পা হেঁটে চলতে হলেই অমনি তোমার মাথায় মাথায় ভাবনা পড়ে। পুরুষ মানুষ এত বাবু হলে তো চলে না। তোমার বাবা রোজ সকালে হেঁটে গিয়ে নতুন বাজার থেকে কই মাছ কিনে আনতেন, মনে আছে তো? মুটেকেও তিনি 1টি পয়সা দেননি। সতীশ বলিল, তোমার উপদেশ মনে থাকবে, আমিও দেব না। আজ হতে তোমার এখানে মুটে ভাড়া, বেহারার মাইনে যত অল্প লাগে সেদিকে আমার সর্বদাই দৃষ্টি থাকবে। সতীশ প্রস্থান করিল। শশধর ও বিধুমুখীর সন্তান হরেন। হরেন সতীশকে বলিল, দাদা, তুমি অনেকক্ষণ ধরে ও কি লিখছ? কাকে লিখছ বলো না। সতীশ বলিল, যা যা, তোর সে খবরে কাজ কি? তুই খেলা করগে, যা। হরেন বলিল, দেখি না কি লিখছ, আমি আজকাল পড়তে পারি। সতীশ বলিল, হরেন, তুই আমাকে বিরক্ত করিস নে বলছি, যা তুই। হরেন বলিল, ভয়ে আকারে ভা ল ভালো, বয়ে আকারে বা, শয়ে আকারে সা, ভালোবাসা। দাদা, কি ভালোবাসার কথা লিখছ বলো না। তুমি কাঁচা পেয়ারা ভালোবাসো বুঝি? আমিও বাসি। সতীশ বলিল, আহ হরেন, ও তো চেঁচাসনি, ভালোবাসার কথা আমি লিখিনি। হরেন বলিল, হ্যাঁ, মিথ্যে কথা বলছো। আমি যে পড়লেম, ভয়ে আকারে ভা ল, বয়ে আকারে শয়ে আকারে, ভালোবাসা। আচ্ছা, মাকে ডাকি, তাকে দেখাও। সতীশ বলিল, না না, মাকে ডাকতে হবে না। লক্ষ্মীটি, তুই একটু খেলা করতে যা, আমি এইটে শেষ করি। হরেন বলিল, এটা কি দাদা? এ যে ফুলের তোড়া, আমি নেব। সতীশ বলিল, ওতে হাত দিস নে, হাত দিস নে, ছিঁড়ে ফেলবি। হরেন বলিল, না, আমি ছিঁড়ে ফেলবো না, আমাকে দাও না। সতীশ বলিল, খোকা, কাল তোকে আমি অনেক তোড়া এনে দেব, এটা থাক। হরেন বলিল, দাদা, এটা বেশ, আমি এইটেই নেব। সতীশ বলিল, না, এ আর একজনের জিনিস, আমি তোকে দিতে পারবো না। হরেন বলিল, হ্যাঁ, মিথ্যে কথা, আমি তোমাকে লজেন জুস আনতে বলেছিলেম, তুমি সেই টাকায় তোড়া কিনে এনেছ, তাই বই কি, আর একজনের জিনিস বই কি। সতীশ বলিল, হরেন, লক্ষ্মী ভাই, তুই একটুখানি চুপ কর, চিঠিখানা শেষ করে ফেলি, কাল তোকে আমি অনেক লজেন জুস কিনে এনে দেব। হরেন বলিল, আচ্ছা, তুমি কি লিখছ আমাকে দেখাও। সতীশ বলিল, আচ্ছা দেখাবো, আগে লেখাটা শেষ করি। হরেন বলিল, তবে আমিও লিখি। হরেন স্লেট লইয়া আসিয়া চিৎকার স্বরে বলিল, ভয়ে আকারে ভা ল ভালো, বয়ে আকারে বা, শয়ে আকারে সা, ভালোবাসা। সতীশ বলিল, চুপ চুপ, অত চিৎকার করিস নি, আহ, থাম থাম। হরেন বলিল, তবে আমাকে তোড়াটা দাও। সতীশ বলিল, আচ্ছা নে, কিন্তু খবরদার ছিঁড়িস নে। ও কি করলি? যা বারণ করলেম তাই, ফুলটা ছিঁড়ে ফেললি? এমন বদ ছেলেও তো দেখিনি। হরেনের হাত হইতে তোড়া কাড়িয়া লইয়া সতীশ হরেনকে চপেটাঘাত করিয়া চিৎকার করিয়া উঠিল, লক্ষ্মী ছাড়া কোথাকার, যা এখান থেকে, যা বলছি, যা। হরেন চিৎকার করিয়া কাঁদিয়া উঠিল। সতীশ সবেগে প্রস্থান করিল। বিধুমুখী হরেনের ক্রন্দন শুনিয়া ব্যস্ত হইয়া ছুটিয়া আসিলেন। বিধুমুখী বলিলেন, সতীশ বুঝি হরেনকে কাঁদিয়েছে, দিদি টের পেলে সর্বনাশ হবে। হরেন, বাপ আমার, কাঁদিস নে, লক্ষ্মী আমার, সোনা আমার। হরেন কাঁদিয়া বলিতে লাগিল, দাদা আমাকে মেরেছে। বিধুমুখী বলিলেন, আচ্ছা আচ্ছা, চুপ কর চুপ কর, আমি দাদাকে খুব করে মারব ক্ষণ। হরেন বলিল, দাদা ফুলের তোড়া কেড়ে নিয়ে গেল। বিধুমুখী বলিলেন, আচ্ছা, সে আমি তার কাছ থেকে নিয়ে আসছি। হরেন কাঁদিতে লাগিল। বিধুমুখী বলিলেন, এমন ছিঁচকাদুনে ছেলেও তো আমি কখনো দেখিনি। দিদি আদর দিয়ে ছেলেটির মাথা কাটছেন, যখন যেটি চায় তখনই সেটি তাকে দিতে হবে। দেখো না, একেবারে দোকান ঝাঁটিয়ে কাপড়ই কেনা হচ্ছে, যেন নবাব পুত্র।
ছি ছি, নিজের ছেলেকে কি এমনি করেই মাটি করতে হয়? তাহার পর বিধুমুখী হরেনকে বলিলেন, খোকা চুপ কর বলছি, ওই হামদবুড়ো আসছে। বলিতে বলিতে সুকুমারী প্রবেশ করিলেন। সুকুমারী বলিলেন, বিধু, কি ও, আমার ছেলেকে এমনি করেই ভূতের ভয় দেখাতে হয়? আমি চাকর বাকরদের বারণ করে দিয়েছি, কেউ ওর কাছে ভূতের কথা বলতে সাহস করে না, আর তুমি বুঝি মাসি হয়ে ওর এই উপকার করতে বসেছ? কেন বিধু, আমার বাছা তোমার কি অপরাধ করেছে? ওকে তুমি দুটি চক্ষে দেখতে পারো না, তা আমি বেশ বুঝেছি। আমি বরাবর তোমার ছেলেকে পেটের ছেলের মতো মানুষ করলেম, আর তুমি বুঝি আজ তারই শোধ নিতে এসেছ? বিধুমুখী কাঁদিয়া ফেলিলেন, বলিলেন, দিদি এমন কথা বলো না। আমার কাছে আমার সতীশ আর তোমার হরেনে প্রভেদ কি আছে? হরেন বলিল, মা, দাদা আমাকে মেরেছে। বিধুমুখী বলিলেন, ছি ছি খোকা, মিথ্যে বলতে নেই, দাদা তোর এখানে ছিলই না, তো মারবে কি করে? হরেন বলিল, বাহ, দাদা যে এইখানে বসে চিঠি লিখছিল, তাতে ছিল ভয়ে আকারে ভা ল ভালো, বয়ে আকারে শয় আকারে ভালোবাসা। মা, তুমি আমার জন্য দাদাকে লজেন জুস আনতে বলেছিলে, দাদা সেই টাকায় ফুলের তোড়া কিনে এনেছে, তাতেই আমি একটু হাত দিয়েছিলাম বলেই অমনি আমাকে মেরেছে। সুকুমারী বলিলেন, তোমরা মায়ে পোয়ে মিলে আমার ছেলের সঙ্গে লেগেছ বুঝি? ওকে তোমাদের সহ্য হচ্ছে না, না? ও গেলেই তোমরা বাঁচো? আমি তাই বলি। খোকা রোজ ডাক্তার কোবরাজের বোতল বোতল ওষুধ গিলছে, তবু দিন দিন এমন রোগা হচ্ছে কেন? ব্যাপারখানা আজ বোঝা গেল। সতীশ নলিনীদের বাড়িতে গিয়া উপস্থিত হইল। সতীশ বলিল, আমি তোমার কাছে বিদায় নিতে এসেছি নেলি। নলিনী বলিল, কেন, কোথায় যাবে? সতীশ বলিল, জাহান্নামে। নলিনী বলিল, সে জায়গায় যাবার জন্য বিদায় নেবার দরকার হয় কি? যে লোক সন্ধান জানে সে তো ঘরে বসেই সেখানে যেতে পারে। আজ তোমার মেজাজটা এমন কেন? কলারটা বুঝি ঠিক হাল ফ্যাশনের হয়নি? সতীশ বলিল, তুমি কি মনে করো কেবল কলারের কথাই দিনরাত্রি চিন্তা করি? নলিনী বলিল, তাই তো মনে হয়, সেই জন্যই তো হঠাৎ তোমাকে অত্যন্ত চিন্তাশীলের মতো দেখায়। সতীশ বলিল, ঠাট্টা করো না নেলি, তুমি যদি আজ আমার হৃদয়টা দেখতে পেতে। নলিনী বলিল, তাহলে ডুমুরের ফুল এবং সাপের 5 পাও দেখতে পেতাম। সতীশ বলিল, আবার ঠাট্টা? তুমি বড় নিষ্ঠুর। সত্যই বলছি নেলি, আজ বিদায় নিতে এসেছি। নলিনী বলিল, দোকানে যেতে হবে? সতীশ বলিল, মিনতি করছি নেলি, ঠাট্টা করে আমাকে দগ্ধ করো না। আজ আমি চিরদিনের মতো বিদায় নেব। নলিনী বলিল, কেন, হঠাৎ সেজন্য তোমার এত বেশি আগ্রহ কেন? সতীশ বলিল, সত্য কথা বলি, আমি যে কত দরিদ্র তা তুমি জানো না। নলিনী বলিল, সেজন্য তোমার ভয় কিসের? আমি তো তোমার কাছে টাকা ধার চাইনি। সতীশ বলিল, তোমার সঙ্গে আমার বিবাহের সম্বন্ধ হয়েছিল। নলিনী বলিল, তাই পালাবে? বিবাহ না হতেই হৃৎকম্প? সতীশ বলিল, আমার অবস্থা জানতে পেরে মিস্টার ভাদুরী আমাদের সম্বন্ধ ভেঙে দিলেন। নলিনী বলিল, অমনি সেই অপমানেই কি নিরুদ্দেশ হয়ে যেতে হবে? এত বড় অভিমানী লোকের কারো সঙ্গে কোনো সম্বন্ধ রাখা শোভা পায় না। সাধে আমি তোমার মুখে ভালোবাসার কথা শুনলেই ঠাট্টা করে উড়িয়ে দিই। সতীশ বলিল, নেলি, তবে কি এখনো আমাকে আশা রাখতে বলো? নলিনী বলিল, দোহাই সতীশ, অমন নভেলি ছাঁদে কথা বানিয়ে বলো না, আমার হাসি পায়। আমি তোমাকে আশা রাখতে বলবো কেন? আশা যে রাখে সে নিজের গরজেই রাখে, লোকের পরামর্শ শুনে রাখে না। সতীশ বলিল, সে তো ঠিক কথা, আমি জানতে চাই তুমি দারিদ্র্যকে ঘৃণা করো কি না। নলিনী বলিল, খুব করি, যদি সে দারিদ্র্য মিথ্যার দ্বারা নিজেকে ঢাকতে চেষ্টা করে।
সতীশ বলিল, নেলি, তুমি কি কখনো তোমার চিরকালের অভ্যস্ত আরাম ছেড়ে গরিবের ঘরের লক্ষ্মী হতে পারবে? নলিনী বলিল, নভেলে যেরকম ব্যারামের কথা পড়া যায় সেটা তেমন করে চেপে ধরলে আরাম আপনি ঘরছাড়া হয়। সতীশ বলিল, সে ব্যারামের কোনো লক্ষণ কি তোমার? নলিনী উত্তর দিল, সতীশ, তুমি কখনো কোনো পরীক্ষাতেই উত্তীর্ণ হতে পারলে না। স্বয়ং নন্দী সাহেবও বোধহয় অমন প্রশ্ন তুলতেন না। তোমাদের এক চুলও প্রশ্রয় দেওয়া চলে না। সতীশ বলিল, তোমাকে আমি আজও চিনতে পারলেম না নেলি। নলিনী বলিল, চিনবে কেমন করে? আমি তো তোমার হাল ফ্যাশনের টাই নই, কলার নই। দিনরাত যা নিয়ে ভাবো তাই তুমি চেনো। সতীশ বলিল, আমি হাত জোর করে বলছি নেলি, তুমি আজ আমাকে এমন কথা বলো না। আমি যে কি নিয়ে ভাবি তা তুমি নিশ্চয় জানো। নলিনী বলিলেন, তোমার সম্বন্ধে আমার অন্তর্দৃষ্টি যে এত প্রখর তা এতটা নিঃসংশয়ে স্থির করো না। ওই বাবা আসছেন, আমাকে এখানে দেখলে তিনি অনর্থক বিরক্ত হবেন। আমি যাই। বলিয়া নলিনী চলিয়া গেল। মিস্টার ভাদুরী আসিয়া পড়িলেন। সতীশ বলিল, মিস্টার ভাদুরী, আমি বিদায় নিতে এসেছি। ভাদুরী বলিল, আচ্ছা, তবে আজ? সতীশ বলিল, যাবার আগে একটা কথা আছে। ভাদুরী বলিল, কিন্তু সময় তো নেই, আমি এখন বেড়াতে বের হব। সতীশ বলিল, কিছুক্ষণের জন্য কি সঙ্গে যেতে পারি? ভাদুরী বলিল, তুমি যে পারো তাতে সন্দেহ নেই, কিন্তু আমি পারবো না। সম্প্রতি আমি সঙ্গীর অভাবে তত অধিক ব্যাকুল হয়ে পড়িনি। শশধর ও সুকুমারী কথা বলিতেছিলেন। শশধর বলিলেন, আহ, কি বলো, তুমি কি পাগল হয়ে গিয়েছ নাকি? সুকুমারী বলিলেন, আমি পাগল না তুমি? চোখে দেখতে পাও না? শশধর বলিলেন, কোনোটাই আশ্চর্য নয়, দুটোই সম্ভব। কিন্তু সুকুমারী বলিলেন, আমাদের হরেনের জন্ম হতেই দেখনি ওদের মুখ কেমন হয়ে গেছে? সতীশের ভাবখানা দেখে বুঝতে পারো না? শশধর বলিলেন, আমার অত ভাব বুঝবার ক্ষমতা নেই, সে তো তুমি জানোই। মন জিনিসটাকে অদৃশ্য পদার্থ বলেই শিশুকাল থেকে আমার কেমন একটা সংস্কার বদ্ধমূল হয়ে গেছে। ঘটনা দেখলে তবু কতকটা বুঝতে পারি। সুকুমারী বলিলেন, সতীশ যখনই আড়ালে পায় তোমার ছেলেকে মারে, আবার বিধুও তার পিছনে পিছনে এসে খোকাকে জুজুর ভয় দেখায়। শশধর বলিলেন, ওই দেখো, তোমরা ছোট কথাকে বড় করে তোলো। যদিই বা সতীশ খোকাকে কখনো। সুকুমারী বলিলেন, সে তুমি সহ্য করতে পারো, আমি পারবো না। ছেলেকে তো তোমার গর্ভে ধরতে হয়নি। শশধর বলিলেন, সে কথা আমি অস্বীকার করতে পারবো না। এখন তোমার অভিপ্রায় কি শুনি? সুকুমারী বলিলেন, শিক্ষা সম্বন্ধে তুমি তো বড় বড় কথা বলো। একবার তুমি ভেবে দেখো না, আমরা হরেনকে যেভাবে শিক্ষা দিতে চাই তার মাসি তাকে অন্যরূপ শেখায়। সতীশের দৃষ্টান্তটি বা তার পক্ষে কিরূপ সেটাও তো ভেবে দেখতে হয়। শশধর বলিলেন, তুমি যখন অত বেশি করে ভাবছ তখন তার উপরে আমার আর ভাববার দরকার কি আছে? এখন কর্তব্য কি বলো? সুকুমারী বলিলেন, আমি বলি, সতীশকে তুমি বলো তার মার কাছে থেকে সে এখন কাজকর্মের চেষ্টা দেখুক। পুরুষ মানুষ পরের পয়সায় বাবুগিরি করে, সে কি ভালো দেখতে হয়? শশধর বলিলেন, ওর মা যে টাকা পায় তাতে সতীশের চলবে কি করে? সুকুমারী বলিলেন, কেন, ওদের বাড়ি ভাড়া লাগে না? মাসে ৭৫ টাকা, কম কি? শশধর বলিলেন, সতীশের যেরূপ চাল দাঁড়িয়েছে ৭৫ টাকা তো সে চুরুটের ডগাতেই ফুঁকে দেবে। মার গহনাগাটি ছিল, সে তো অনেক দিন হলো গেছে। এখন হবিষ্যান্ন বাঁধা দিয়ে তো দেনা শোধ হবে না। সুকুমারী বলিলেন, যার সামর্থ্য কম তার অত লম্বা চালেই বা দরকার কি? শশধর বলিলেন, মনমথ তো সেই কথাই বলতো, আমরাই তো সতীশকে অন্য রূপ বুঝিয়েছিলাম, এখন ওকে দোষ দিই কি করে? সুকুমারী উত্তর দিলেন, না,
দোষ কি ওর হতে পারে? সব দোষ আমারই। তুমি তো আর কারো কোনো দোষ দেখতে পাও না, কেবল আমার বেলাতেই তোমার দর্শন শক্তি বেড়ে যায়। শশধর বলিলেন, ওগো, রাগ করো কেন? আমিও তো দোষী। তা হতে পারে, তোমার কথা তুমি জানো, কিন্তু আমি কখনো ওকে এমন কথা বলিনি যে তুমি তোমার মেশোর ঘরে পায়ের উপর পা দিয়ে গোঁফে তা দাও আর লম্বা কেদারায় বসে বসে আমার বাছার উপর বিষ দৃষ্টি দিতে থাকো। সুকুমারী বলিলেন। শশধর উত্তর দিলেন, না, ঠিক ওই কথাগুলো তুমি তাকে মাথার দিব্য দিয়ে শপথ করিয়ে নাওনি, অতএব তোমাকে দোষ দিতে পারিনে। যাক, এখন কি করতে হবে বলো। সুকুমারী বলিলেন, সে তুমি যা ভালো বোধ করো তাই করো, কিন্তু আমি বলছি, সতীশ যতক্ষণ এই বাড়িতে থাকবে আমি খোকাকে কোনো মতে বাইরে যেতে দিতে পারবো না। ডাক্তার খোকাকে হাওয়া খাওয়াতে বিশেষ করে বলে দিয়েছে, কিন্তু হাওয়া খেতে গিয়ে ও কখন একলা সতীশের নজরে পড়বে সে কথা মনে করলে আমার মন স্থির থাকে না। ও তো আমারই আপন বোনের ছেলে, কিন্তু আমি ওকে এক মুহূর্তের জন্য বিশ্বাস করি নে, এ আমি তোমাকে স্পষ্টই বলে রাখলুম। হঠাৎ সতীশ সেখানে প্রবেশ করিল। সতীশ বলিল, কাকে বিশ্বাস করো না মাসিমা? আমাকে? আমি তোমার খোকাকে সুযোগ পেলে গলা টিপে মারব, এই তোমার ভয়? যদি মারি, তবে তুমি তোমার বোনের ছেলের যে অনিষ্ট করেছ তার চেয়ে ওর কি বেশি অনিষ্ট করা হবে? কে আমাকে ছেলেবেলা থেকে নবাবের মতো শৌখিন করে তুলেছে এবং আজ ভিক্ষুকের মতো পথে বের করলে? কে আমাকে পিতার শাসন থেকে কেড়ে এনে বিশ্বের লাঞ্ছনার মধ্যে টেনে আনলে? কে আমাকে... সুকুমারী বলিলেন, ওগো, শুনছ? তোমার সামনে আমাকে এমনি করে অপমান করে? নিজের মুখে বললে কিনা খোকাকে গলা টিপে মারবে? ও মা, কি হবে গো? আমি কাল সাপকে নিজের হাতে দুধ কলা দিয়ে পুষেছি। সতীশ বলিল, দুধ কলা আমারও ঘরে ছিল, সে দুধ কলায় আমার রক্ত বিষ হয়ে উঠত না। তা হতে চিরকালের মতো বঞ্চিত করে তুমি যে দুধ কলা আমাকে খাইয়েছ তাতে আমার বিষ জমে উঠেছে। সত্য কথাই বলছো। এখন আমাকে ভয় করাই চাই, এখন আমি দংশন করতে পারি। বিধুমুখী প্রবেশ করিলেন। বিধুমুখী বলিলেন, কি সতীশ, কি হয়েছে? তোকে দেখে যে ভয় হয়। অমন করে তাকিয়ে আছিস কেন? আমাকে চিনতে পারছিস নে? আমি যে তোর মা, সতীশ। সতীশ বলিল, মা? তোমাকে মা বলবো কোন মুখে? মা হয়ে কেন তুমি আমার পিতার শাসন থেকে আমাকে বঞ্চিত করলে? কেন তুমি আমাকে জেল থেকে ফিরিয়ে আনলে? সে কি মাসির ঘর থেকে ভয়ানক? তোমরা ঈশ্বরকে মা বলে ডাকো। তিনি যদি তোমাদের মতো মা হন তবে তার আদর চাইনে, তিনি যেন আমাকে নরকে দেন। শশধর এবার বলিলেন, আহ সতীশ, চলো চলো, কি বকছ? থামো, এসো, বাইরে আমার ঘরে এসো। শশধরের সাথে সতীশ বাহির হইয়া আসিল। শশধর বলিলেন, সতীশ, একটু ঠান্ডা হও। তোমার প্রতি অত্যন্ত অন্যায় হয়েছে, সে কি আমি জানি নে? তোমার মাসি রাগের মুখে কি বলেছেন সে কি অমন করে মনে নিতে আছে? দেখো, গোড়ায় যা ভুল হয়েছে তা এখন যতটা সম্ভব প্রতিকার করা যায় যাবে, তুমি নিশ্চিন্ত থাকো। সতীশ বলিল, মেসোমশাই, প্রতিকারের আর কোনো সম্ভাবনা নেই। মাসিমার সঙ্গে আমার এখন যেরূপ সম্পর্ক দাঁড়িয়েছে তাতে তোমার ঘরের অন্ন আমার গলা দিয়ে আর গলবে না। এতদিন তোমাদের যা খরচ করিয়েছি তা যদি শেষ কড়িটি পর্যন্ত শোধ করে দিতে না পারি তবে আমার মরেও শান্তি নেই। প্রতিকার যদি কিছু থাকে তো সে আমার হাতে। তুমি কি প্রতিকার করবে? শশধর বলিলেন, না, শোনো সতীশ, একটু স্থির হও। তোমার যা কর্তব্য সে তুমি পরে ভেবো। তোমার সম্বন্ধে আমরা যে অন্যায় করেছি তার প্রায়শ্চিত্ত তো আমাকেই করতে হবে। দেখো, আমার বিষয়ের এক অংশ আমি তোমাকে লিখে দেব। সেটাকে তুমি দান মনে করো না, সে তোমার প্রাপ্য। আমি সমস্ত ঠিক করেছি।
পরশু শুক্রবারে রেজিস্ট্রি করে দেব। সতীশ শশধরের পায়ের ধুলা লইয়া বলিল, মেসোমশাই, কি আর বলবো তোমার এই স্নেহে। শশধর বলিলেন, আচ্ছা থাক থাক, ওসব স্নেহ স্নেহ আমি কিছু বুঝি নে। রসকস আমার কিছুই নেই, যা কর্তব্য তা কোনো রকমে পালন করতেই হবে এই বুঝি। 8:30 বাজল, তুমি আজ করিন্থিয়ানে যাবে বলেছিলে, যাও। সতীশ, একটা কথা তোমাকে বলে রাখি, দানপত্রখানা আমি মিস্টার ভাদুরীকে দিয়েই লিখিয়ে নিয়েছি। ভাবে বোধ হলো তিনি এই ব্যাপারে অত্যন্ত সন্তুষ্ট হলেন। তোমার প্রতি তাঁর যে টান নেই এমন তো দেখা গেল না। এমনকি আমি চলে আসবার সময় তিনি আমাকে বললেন, সতীশ আজকাল আমাদের সঙ্গে দেখা করতে আসে না কেন? সতীশ নিশ্চুপে প্রস্থান করিল। শশধর ভৃত্য রামচরণকে ডাকিয়া বলিলেন, ওরে রামচরণ, তোর মা ঠাকুরানীকে একবার ডেকে দে তো। সুকুমারী আসিলেন। সুকুমারী আসিয়া শশধরকে বলিলেন, কি স্থির করলে? শশধর বলিলেন, একটা চমৎকার প্ল্যান ঠাউরেছি। সুকুমারী বলিলেন, তোমার প্ল্যান কত চমৎকার হবে সে আমি জানি। যা হোক, সতীশকে এই বাড়ি থেকে বিদায় করেছ তো? শশধর বলিলেন, তা যদি না করব তবে আর প্ল্যান কিসের? আমি ঠিক করেছি সতীশকে আমাদের তরফ মানিকপুর লিখে পড়ে দেব। তাহলেই সে স্বচ্ছন্দে নিজের খরচ নিজে চালিয়ে আলাদা হয়ে থাকতে পারবে, তোমাকে আর বিরক্ত করবে না। সুকুমারী রাগিয়া উঠিলেন, বলিলেন, আহা, কি সুন্দর প্ল্যানই ঠাউরেছ, সৌন্দর্যে আমি একেবারে মুগ্ধ। না না, তুমি অমন পাগলামি করতে পারবে না, আমি বলে দিলেম। শশধর অবাক হইয়া বলিলেন, দেখো, একসময় তো ওকেই সমস্ত সম্পত্তি দেবার কথা ছিল। সুকুমারী বলিলেন, তখন তো আমার হরেন জন্মায়নি, তাছাড়া তুমি কি ভাবো তোমার আর ছেলেপুলে হবে না? শশধর বলিলেন, সুকু, ভেবে দেখো, আমাদের অন্যায় হচ্ছে। মনেই করো না কেন, তোমার 2 ছেলে। সুকুমারী বলিলেন, সে আমি অত শত বুঝি নে, তুমি যদি এমন কাজ করো তবে আমি গলায় দড়ি দিয়ে মরব, এই আমি বলে গেলেম। সুকুমারী চলিয়া গেলেন। কিছুক্ষণ পর সতীশ আসিয়া শশধরের সহিত দেখা করিল। শশধর বলিলেন, কি সতীশ, থিয়েটার গেলে না? সতীশ বলিল, না মেসোমশাই, আজ আর থিয়েটার না। এই দেখো, দীর্ঘকাল পরে মিস্টার ভাদুরীর কাছ থেকে আমি নিমন্ত্রণ পেয়েছি। তোমার দানপত্রের ফল দেখো, সংসারের উপর আমার ধিক্কার জন্মে গেছে মেসোমশাই, আমি তোমার সে তালুক নেব না। শশধর বলিলেন, কেন সতীশ? সতীশ বলিল, আমি ছদ্মবেশে পৃথিবীর কোনো সুখ ভোগ করব না। আমার যদি নিজের কোনো মূল্য থাকে তবে সেই মূল্য দিয়ে যতটুকু পাওয়া যায় ততটুকুই ভোগ করব, তার চেয়ে 1 কানা করিও আমি বেশি চাই না। তাছাড়া তুমি যে আমাকে তোমার সম্পত্তির অংশ দিতে চাও, মাসিমার সম্মতি নিয়েছ তো? শশধর বলিলেন, না, সে তিনি অর্থাৎ সে একরকম হবে, হঠাৎ তিনি রাজি না হতে পারেন, কিন্তু। সতীশ বলিল, তুমি তাকে বলেছ? শশধর বলিলেন, হ্যাঁ, বলেছি বই কি, বিলক্ষণ, তাকে না বলেই কি আর। সতীশ বলিল, তিনি রাজি হয়েছেন? শশধর বলিলেন, তাকে ঠিক রাজি বলা যায় না বটে, কিন্তু ভালো করে বুঝিয়ে। সতীশ বলিল, বৃথা চেষ্টা মেসোমশাই, তার নারাজিতে তোমার সম্পত্তি নিতে আমি চাইনে। তুমি তাকে বলো, আজ পর্যন্ত তিনি আমাকে যে অন্ন খাইয়েছেন তা উদ্গার না করে আমি বাঁচব না। তার সমস্ত ঋণ সুদ শুদ্ধ শোধ করে তবে আমি হাঁফ ছাড়ব। শশধর বলিলেন, সে কিছুই দরকার নেই সতীশ, তোমাকে বরঞ্চ কিছু নগদ টাকা গোপনে। সতীশ বলিল, না মেসোমশাই, আর ঋণ বাড়াবো না। তোমার কাছে এখন কেবল আমার একটি অনুরোধ আছে। তোমার যে সাহেব বন্ধুর আপিসে আমাকে কাজ দিতে চেয়েছিলে, সেখানে আমার কাজ জুটিয়ে দিতে হবে। শশধর বলিলেন,
পারবে তো? সতীশ বলিল, এর পরেও যদি না পারি তবে পুনর্বার মাসিমার অন্ন খাওয়াই আমার উপযুক্ত শাস্তি হবে। সুকুমারী শশধরকে বলিলেন, দেখো দেখি এখন সতীশ কেমন পরিশ্রম করে কাজকর্ম করছে। দেখো, অত বড় সাহেব বাবু আজকাল পুরানো কালো আলপাকার চাপকানের উপর কোঁচানো চাদর ঝুলিয়ে কেমন নিয়মিত আপিসে যায়। শশধর বলিলেন, বড় সাহেব সতীশের খুব প্রশংসা করেন। সুকুমারী বলিলেন, দেখো দেখি, তুমি যদি তোমার জমিদারিটা তাকে দিয়ে বসতে তবে এতদিনে সে টাই কলার জুতা ছড়ি কিনেই সেটা নিলামে চড়িয়ে দিত। ভাগ্যে আমার পরামর্শ নিয়েছ, তাই তো সতীশ মানুষের মতো হয়েছে। শশধর বলিলেন, বিধাতা আমাদের বুদ্ধি দেননি, কিন্তু স্ত্রী দিয়েছেন, আর তোমাদের বুদ্ধি দিয়েছেন, তেমনি সঙ্গে সঙ্গে নির্বোধ স্বামীগুলোকেও তোমাদের হাতে সমর্পণ করেছেন। আমাদেরই জিত। সুকুমারী বলিলেন, আচ্ছা আচ্ছা, ঢের হয়েছে, ঠাট্টা করতে হবে না। কিন্তু সতীশের পিছনে এতদিন যে টাকাটা ঢেলেছ সে যদি আজ থাকতো তবে। শশধর বলিলেন, সতীশ তো বলেছে কোনো একদিন সে সমস্তই শোধ করে দেবে। সুকুমারী বলিলেন, সে যত শোধ করবে আমার গায়ে রইল, সে তো বরাবরই ওই রকম লম্বা চওড়া কথা বলে থাকে। তুমি বুঝি সেই ভরসায় পথ চেয়ে বসে আছো? শশধর বলিলেন, এতদিন তো ভরসা ছিল, তুমি যদি পরামর্শ দাও তো সেটা বিসর্জন দিই। সুকুমারী বলিলেন, দিলে তোমার বেশি লোকসান হবে না, এই পর্যন্ত বলতে পারি। ওই যে তোমার সতীশবাবু আসছেন, চাকরি হয়ে অবধি একদিনও আমাদের চৌকাঠ মারাননি, এমনি তাঁর কৃতজ্ঞতা। আমি যাই। সতীশ প্রবেশ করিয়া বলিল, মাসিমা, পালাতে হবে না। এই দেখো, আমার হাতে অস্ত্র শস্ত্র কিছুই নেই, কেবল খানকয়েক নোট আছে। শশধর বলিলেন, ইস, এ যে এক তাড়া নোট! যদি আপিসের টাকা হয় তো এমন করে সঙ্গে নিয়ে বেড়ানো ভালো হচ্ছে না সতীশ। সতীশ বলিল, আর সঙ্গে নিয়ে বেড়াবো না, মাসিমার পায়ে বিসর্জন দিলাম। প্রণাম হই মাসিমা, বিস্তর অনুগ্রহ করেছিলে, তখন তার হিসাব রাখতে হবে মনেও করিনি। সুতরাং পরিশোধের অঙ্কে কিছু ভুলচুক হতে পারে। এই 15,000 টাকা গুনে নাও। তোমার খোকার পোলাও পরমান্নে একটি তণ্ডুল কণাও কম না পড়ুক। শশধর বলিলেন, এ কি কাণ্ড সতীশ, এত টাকা কোথায় পেলে? সতীশ বলিল, আমি গুণচট আর 6 মাস আগাম খরিদ করে রেখেছি, ইতিমধ্যে দর বেড়েছে তাই মুনাফা পেয়েছি। শশধর বলিলেন, সতীশ, এ যে জুয়া খেলা। সতীশ বলিল, খেলা এইখানেই শেষ, আর দরকার হবে না। শশধর বলিলেন, তোমার এ টাকা তুমি নিয়ে যাও, আমি চাই না। সতীশ বলিল, তোমাকে তো দিইনি মেসোমশাই, এ মাসিমার ঋণ শোধ। তোমার ঋণ কোনো কালে শোধ করতে পারবো না। শশধর বলিলেন, কি সুকু, এই টাকাগুলো? সুকুমারী বলিলেন, গুনে খাজাঞ্চির হাতে দাও না, ওইখানেই কি ছড়ানো পড়ে থাকবে? শশধর বলিলেন, সতীশ, খেয়ে এসেছ তো? সতীশ বলিল, বাড়ি গিয়ে খাবো। শশধর বলিলেন, হ্যাঁ, সে কি কথা, বেলা যে বিস্তর হয়েছে, আজ এইখানেই খেয়ে যাও। সতীশ বলিল, আর খাওয়া নয় মেসোমশাই, এক দফা শোধ করলেম, অন্য ঋণ আবার নূতন করে ফাঁদতে পারবো না। বলিয়া সতীশ চলিয়া গেল। সুকুমারী বলিলেন, বাপের হাত হতে রক্ষা করে এতদিন ওকে খাইয়ে পরিয়ে মানুষ করলেম, আজ হাতে 2 পয়সা আসতেই ভাবখানা দেখেছ? কৃতজ্ঞতা এমনিই বটে, ঘোর কলি কি না? সতীশ বসিয়াছিল, নিজের মনেই বলিতেছিল, বড় সাহেব হিসাবের খাতাপত্র কাল দেখবেন। মনে করেছিলেম ইতিমধ্যে গানির টাকাটা নিশ্চয় পাওয়া যাবে, তহবিল পূরণ করে রাখব, কিন্তু বাজার নেমে গেল, এখন জেল ছাড়া গতি নেই। ছেলেবেলা হতে সেখানে যাবারই আয়োজন করা গেছে।
কিন্তু অদৃষ্টকে ফাঁকি দেব। এই পিস্তলে 2টি গুলি পুড়েছি, এই যথেষ্ট। নেলি? না না, ও নাম নয়, ও নাম নয়। আমি তাহলে মরতে পারবো না। যদি বা সে আমাকে ভালোবেসে থাকে, সে ভালোবাসা আমি ধূলিসাৎ করে দিয়ে এসেছি। চিঠিতে আমি তার কাছে সমস্তই কবুল করে লিখেছি। এখন পৃথিবীতে আমার কপালে যার ভালোবাসা বাকি রইল, সে আমার এই পিস্তল। আমার অন্তিমের প্রেয়সী, ললাটে তোমার চুম্বন নিয়ে চক্ষু মুদব। মেসোমশাইয়ের এ বাগানটি আমারই তৈরি। যেখানে যত দুর্লভ গাছ পাওয়া যায় সব সংগ্রহ করে এনেছিলাম। ভেবেছিলাম এই বাগান একদিন আমারই হবে। ভাগ্য কার জন্য আমাকে দিয়ে এই গাছগুলো রোপণ করে নিচ্ছিল তা আমাকে তখন বলেনি। তা হোক, এই ঝিলের ধারে, এই বিলাতি স্টিফানোটিস লতার কুঞ্জে আমার এই জন্মের হাওয়া খাওয়া শেষ করব। মৃত্যুর দ্বারা আমি এই বাগান দখল করে নেব। এখানে হাওয়া খেতে আসতে আর কেউ সাহস করবে না। মেসোমশাইকে প্রণাম করে পায়ের ধুলো নিতে চাই। পৃথিবী থেকে ওই ধুলোটুকু নিয়ে যেতে পারলে আমার মৃত্যু সার্থক হতো। কিন্তু এখন সন্ধ্যার সময় তিনি মাসিমার কাছে আছেন। আমার এই অবস্থায় মাসিমার সঙ্গে দেখা করতে আমি সাহস করি নে, বিশেষত পিস্তল ভরা আছে। মরবার সময় সকলকে ক্ষমা করে শান্তিতে মরার উপদেশ শাস্ত্রে আছে, কিন্তু আমি ক্ষমা করতে পারলেম না। আমারে মরবার সময় নয়। আমার অনেক সুখের কল্পনা, ভোগের আশা ছিল। অল্প কয়েক বৎসরের জীবনে তা একে একে সমস্তই টুকরো টুকরো হয়ে ভেঙেছে। আমার চেয়ে অনেক অযোগ্য, অনেক নির্বোধ লোকের ভাগ্যে অনেক অযাচিত সুখ জুটেছে, আমার জুটেও জুটল না। সেজন্য যারা দায়ী তাদের কিছুতেই ক্ষমা করতে পারবো না, কিছুতেই না। আমার মৃত্যুকালের অভিশাপ যেন চিরজীবন তাদের পিছনে পিছনে ফেরে, তাদের সকল সুখকে কানা করে দেয়, তাদের তৃষ্ণার জলকে বাষ্প করে দেবার জন্য আমার দগ্ধ জীবনের সমস্ত দাহকে যেন আমি রেখে যেতে পারি। হায় প্রলাপ, সমস্তই প্রলাপ। অভিশাপের কোনো বলই নেই। আমার মৃত্যু কেবল আমাকেই শেষ করে দেবে, আর কারো গায়ে হাতও দিতে পারবে না। আহ, তারা আমার জীবনটাকে একেবারে ছারখার করে দিলে, আর আমি মরেও তাদের কিছুই করতে পারলাম না। তাদের কোনো ক্ষতি হবে না, তারা সুখে থাকবে। তাদের দাঁত মাজা হতে আরম্ভ করে মশারি ঝাড়া পর্যন্ত কোনো তুচ্ছ কাজটিও বন্ধ থাকবে না। অথচ আমার সূর্যচন্দ্র নক্ষত্রের সমস্ত আলোক এক ফুৎকারে নিবল। আমার নেলি, আমার নেলি, উফ, ও নাম নয়। ও কে? ও হরেন? সন্ধ্যার সময় বাগানে বার হয়েছে যে, বাপ মাকে লুকিয়ে কাঁচা পেয়ারা পাড়তে এসেছে। ওর আকাঙ্ক্ষা এই কাঁচা পেয়ারার চেয়ে আর অধিক ঊর্ধ্বে চড়েনি। ওই গাছের নিচু ডালেই ওর অধিকাংশ সুখ ফলে আছে। পৃথিবীতে ওর জীবনের কি মূল্য? গাছের একটা কাঁচা পেয়ারা যেমন, এই সংসারে ওর কাঁচা জীবনটাই বা তার চাইতে কি এমন বড়? এখনই যদি ছিন্ন করা যায়, তবে জীবনের কত নৈরাশ্য হতে ওকে বাঁচানো যায় তা কে বলতে পারে? আর মাসিমা, ইহ, একেবারে লুটাপুটি করতে থাকবে। আহ, ঠিক সময়টি, ঠিক স্থানটি, ঠিক লোকটি। হাতকে আর সামলাতে পারছি নে। হাতটাকে নিয়ে কি করি? হাতটাকে নিয়ে কি করা যায়? ছড়ি লইয়া সতীর সবেগে
চারা গাছগুলিকে ক্রমাগত আঘাত করিতে লাগিল। তাহাতে তাহার উত্তেজনা ক্রমশ আরও বাড়িয়া উঠিতে লাগিল। অবশেষে নিজের হাতকে সে সবেগে আঘাত করিল, কিন্তু কোনো বেদনা বোধ করিল না। শেষে পকেটের ভিতর হইতে পিস্তল সংগ্রহ করিয়া সে হরেনের দিকে সবেগে অগ্রসর হইতে লাগিল। হরেন চমকিয়া উঠিয়া বলিল, হে কি, দাদা নাকি? তোমার দুটি পায়ে পড়ি দাদা, তোমার দুটি পায়ে পড়ি, বাবাকে বলে দিও না। সতীশ চিৎকার করিয়া উঠিল, মেসোমশাই, মেসোমশাই, এই বেলা রক্ষা করো, আর দেরি করো না, তোমার ছেলেকে এখনো রক্ষা করো। শশধর ছুটিয়া আসিয়া বলিলেন, কি হয়েছে সতীশ, কি হয়েছে? সুকুমারী ছুটিয়া আসিলেন, বলিলেন, কি হয়েছে, আমার বাছার কি হয়েছে? হরেন বলিল, কিছুই হয়নি মা, কিছুই না, দাদা তোমাদের সঙ্গে ঠাট্টা করছেন। সুকুমারী বলিলেন, এ কিরকম বিশ্রী ঠাট্টা? ছি ছি, সকলই অনাসৃষ্টি, দেখো দেখি, আমার বুক এখনো ধরাস ধরাস করছে। সতীশ মদ ধরেছে বুঝি? সতীশ বলিল, পালাও, তোমার ছেলেকে নিয়ে এখনই পালাও, নইলে তোমাদের রক্ষা নেই। হরেনকে লইয়া ত্রস্ত পদে সুকুমারী পলায়ন করিলেন। শশধর বলিলেন, সতীশ, অমন উতলা হইও না, ব্যাপারটা কি বলো? হরেনকে কার হাত হতে রক্ষা করবার জন্য ডেকেছিলে? সতীশ বলিল, আমার হাত হতে। পিস্তল দেখাইয়া বলিল, এই দেখো মেসোমশাই। দ্রুত পদে বিধুমুখী প্রবেশ করিলেন, বলিলেন, সতীশ, তুই কোথায় কি সর্বনাশ করে এসেছিস বল দেখি। আপিসের সাহেব পুলিশকে সঙ্গে নিয়ে আমাদের বাড়িতে খানা তল্লাশি করতে এসেছে। যদি পালাতে হয় তো এই বেলা পালা। হায় ভগবান, আমি তো কোনো পাপ করিনি, আমারই অদৃষ্টে এত দুঃখ ঘটে কেন? সতীশ বলিল, ভয় নেই, পালাবার উপায় আমার হাতেই আছে। শশধর বলিলেন, তবে কি তুমি? সতীশ বলিল, তাই বটে মেসোমশাই, যা সন্দেহ করছ তাই। আমি চুরি করে মাসির ঋণ শোধ করেছি, আমি চোর। মা, শুনে খুশি হবে, আমি চোর, আমি খুনি। এখন আর কাঁদতে হবে না। যাও যাও, আমার সম্মুখ হতে যাও, আমার অসহ্য বোধ হচ্ছে। শশধর বলিলেন, সতীশ, তুমি আমার কাছেও তো কিছু ঋণী আছো, তাই শোধ করে যাও। সতীশ বলিল, বলো, কেমন করে শোধ করব? কি আমি দিতে পারি? কি চাও তুমি? শশধর বলিলেন, এই পিস্তলটা দাও। সতীশ বলিল, এই দিলাম, আমি জেলেই যাব, না গেলে আমার পাপের ঋণ শোধ হবে না। শশধর বলিলেন, পাপের ঋণ শাস্তির দ্বারা শোধ হয় না সতীশ, কর্মের দ্বারাই শোধ হয়। তুমি নিশ্চয় জেনো, আমি অনুরোধ করলে তোমার বড় সাহেব তোমাকে জেলে দেবেন না। এখন হতে জীবনকে সার্থক করে বেঁচে থাকো। সতীশ বলিল, মেসোমশাই, এখন আমার পক্ষে বাঁচা যে কত কঠিন তা তুমি জানো না। মরব নিশ্চয় জেনে পায়ের তলা হতে আমার শেষ সুখের অবলম্বনটা আমি পদাঘাতে ফেলে দিয়ে এসেছি। এখন কি নিয়ে বাঁচব? শশধর বলিলেন, তবু বাঁচতে হবে, আমার ঋণের এই শোধ, আমাকে ফাঁকি দিয়ে পালাতে পারবে না। সতীশ বলিল, তবে তাই হবে। শশধর বলিলেন, আমার একটা অনুরোধ শোনো, তোমার মাকে আর মাসিকে অন্তরের সাথে ক্ষমা করো। সতীশ বলিল, তুমি যদি আমাকে ক্ষমা করতে পারো, তবে এই সংসারে কে এমন থাকতে পারে যাকে আমি ক্ষমা করতে না পারি? মাকে প্রণাম করিয়া সতীশ বলিল, মা, আশীর্বাদ করো, আমি সব যেন সহ্য করতে পারি। আমার সকল দোষ গুণ নিয়ে তোমরা আমাকে যেমন গ্রহণ করেছ, সংসারকে আমি যেন তেমন করে গ্রহণ করি। বিধুমুখী বলিলেন, বাবা, কি আর বলবো, মা হয়ে আমি তোকে কেবল স্নেহই করেছি,
তোর কোনো ভালো করতে পারিনি। ভগবান তোর ভালো করুন। দিদির কাছে আমি একবার তোর হয়ে ক্ষমা ভিক্ষা করে নিয়ে গে বলিয়া বিধুমুখী প্রস্থান করিলেন। শশধর বলিলেন, তবে এসো সতীশ, আমার ঘরে আজ আহার করে যেতে হবে। কিন্তু তৎক্ষণাৎ দ্রুত পদে নলিনী প্রবেশ করিল। নলিনী বলিল, সতীশ। সতীশ বলিল, কি নলিনী? নলিনী বলিল, এর মানে কি? এই চিঠি তুমি আমাকে কেন লিখেছ? সতীশ বলিল, মানে যেমন বুঝেছিলে সেইটাই ঠিক। আমি তোমাকে প্রতারণা করে চিঠি লিখিনি, তবে আমার ভাগ্যক্রমে সকলই উল্টা হয়। তুমি মনে করতে পারো তোমার দয়া উদ্রেক করবার জন্যই আমি, কিন্তু মেসোমশাই সাক্ষী আছে, আমি অভিনয় করছিলাম না। তবু যদি বিশ্বাস না হয়, প্রতিজ্ঞা রক্ষা করবার এখনো সময় আছে। নলিনী বলিল, কি তুমি পাগলের মতো বকছ? আমি তোমার কি অপরাধ করেছি যে তুমি আমাকে এমন নিষ্ঠুরভাবে? সতীশ বলিল, যে জন্য আমি এই সংকল্প করেছি সে তুমি জানো নলিনী। আমি তো এক বর্ণও গোপন করিনি। তবু কি আমার উপর তোমার শ্রদ্ধা আছে? নলিনী বলিল, শ্রদ্ধা? সতীশ, তোমার উপর ওই জন্যই আমার রাগ ধরে। শ্রদ্ধা? ছি ছি, শ্রদ্ধা তো পৃথিবীতে অনেকেই অনেককে করে। তুমি যে কাজ করেছ আমিও তাই করেছি। তোমাতে আমাতে কোনো ভেদ রাখিনি। এই দেখো, আমার গহনাগুলি সব এনেছি। এগুলো এখনো আমার সম্পত্তি নয়, এগুলো আমার বাপ মায়ের। আমি তাদের না বলে এনেছি। এর কত দাম হতে পারে আমি কিছুই জানি নে। কিন্তু এ দিয়ে কি তোমার উদ্ধার হবে না? শশধর বলিলেন, উদ্ধার হবে। এই গহনাগুলোর সঙ্গে আরও অমূল্য যে ধনটি দিয়েছ তা দিয়েই সতীশের উদ্ধার হবে। নলিনী বলিল, এই যে শশধর বাবু, মাপ করবেন, তাড়াতাড়িতে আপনাকে আমি। শশধর বলিলেন, মা, সেজন্য লজ্জা কি? দৃষ্টির দোষ কেবল আমাদের বুড়োদেরই হয় না। তোমাদের বয়সে আমাদের মতো প্রবীণ লোক হঠাৎ চোখে ঠেকে না। সতীশ, তোমার আপিসের সাহেব এসেছেন দেখছি। আমি তার সঙ্গে কথাবার্তা কয়ে আসি। ততক্ষণ তুমি আমার হয়ে অতিথি সৎকার করো। মা, এই পিস্তলটা এখন তোমার জিম্মাতেই থাকতে পারে। এতক্ষণ শুনলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কালজয়ী গল্প, কর্মফল। গল্প পাঠ করলাম আমি অর্পিতা। বন্ধুরা, গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আবার আসবো আগামী সপ্তাহে আবার কোনো ভালো লাগা গল্প নিয়ে। আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।